ওকে, তাহলে সব কিছু ক্লিয়ার আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ওকে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের তৃতীয় ক্লাসটা করব। এর আগে আমরা দুইটা ক্লাস করছি। আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, থার্মোমিটার প্রস্তুতকারক সমীকরণ, এক স্থির বিন্দু দুই স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়ের সমীকরণ এবং তাপমাত্রার বিভিন্ন স্কেলের পারস্পরিক রূপান্তর ও ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ প্রবলেমগুলো আগের দুইটা ক্লাস আমরা শেষ করছি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অর্থাৎ প্রথম পার্টের আলোচনা আমাদের ডান। আমাদের সময় আমরা যখন পড়াশোনা করছি তখন আলাদা আলাদা 4টা চ্যাপ্টার ছিল। এই 4টা চ্যাপ্টার মিলে তোমাদের একটা চ্যাপ্টার। তো আমাদের একটা চ্যাপ্টারের নাম ছিল তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো সেই শূন্যতম সূত্র রিলেটেড যত আলোচনা, শূন্যতম সূত্রকে কেন্দ্র করে যত আলোচনা, সেই আলোচনা অর্থাৎ এই অধ্যায়ের প্রথম পার্ট আমাদের ডান। এবার আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় অংশ শুরু করব। এই অধ্যায়ের অনেকগুলো অংশ, এরকম দ্বিতীয় তৃতীয় অনেকগুলো অংশ। তো আজকে আমরা দ্বিতীয় অংশটা শুরু করব। আজকের ক্লাসে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা নিয়ে আলোচনা শুরু করব। আমরা শূন্যতম সূত্র পড়ছি, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন এই প্রথম সূত্রটা বুঝতে গেলে কিছু জিনিস আমাদের আগে থেকে একটু বুঝে নিতে হবে। কিছু জিনিস কি, যেমন তাপগতীয় সিস্টেম বলতে আমরা কি বুঝি, এই তাপগতীয় সিস্টেম কয় ধরনের হয়, অন্তস্থ শক্তি, গ্যাসের ক্ষেত্রে কৃত কাজ, এই ব্যাপারগুলো আমাদের একটু বুঝে নিতে হবে। দেন তারপর আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়তে পারবো। ঠিক আছে? তো প্রথমে আসো তাপগতীয় সিস্টেম। তো সিস্টেম হচ্ছে 3 ধরনের হয়। এখন কথা হচ্ছে ভাই সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে জড় জগতের যে অংশ আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনাধীন ধরে নিই, সেটাকেই বলা হয় সিস্টেম। আমরা কোনো একটা পরীক্ষা নিরীক্ষা করব, ধরো এর জন্য আমরা যে ল্যাবে যাব, সেই ল্যাবের পরিবেশ, সেই ল্যাবের তাপমাত্রা, সেই ল্যাবের আপেক্ষিক আর্দ্রতা, সেই ল্যাবের পরিবেশের সব কিছু, এবং যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব, যে বস্তুর উপর এক্সপেরিমেন্ট করব, ধরো কোনো একটা গ্যাস বা কোনো একটা লিকুইড, তার উপর আমরা এক্সপেরিমেন্ট করব, যে পাত্রে আমরা এক্সপেরিমেন্ট করব, সব কিছু মিলে মিশে এটাই হচ্ছে একটা সিস্টেম, তাপগতীয়, মানে এটাই হচ্ছে সিস্টেম। এবং এবার তাপগতীয় সিস্টেম কি? তাপগতীয় সিস্টেম হচ্ছে আমরা কোনো বস্তুর, ধরো কোনো পদার্থের তাপমাত্রার চেঞ্জ করব বা তাপের চেঞ্জ করব, তাহলে ওই পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা জড় জগতের যে অংশ বিচার বিবেচনাধীন ধরে নিব, সেটাকে আমরা বলবো থার্মোডাইনামিক সিস্টেম বা তাপগতীয় সিস্টেম। এবার এই সিস্টেম হচ্ছে 3 ধরনের তাপগতীয় সিস্টেম। কেমন? ওপেন সিস্টেম মানে উন্মুক্ত, তারপর বদ্ধ সিস্টেম ক্লোজ সিস্টেম, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। এই যে 3 ধরনের সিস্টেম। তো চলো আমরা একটু আলোচনা শুরু করি। কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, যা আলোচনা করব সেখান থেকে বুঝে বুঝে তুমি পরীক্ষা আসলে লিখতে পারবা। তো প্রথমে আসো সিস্টেম। সিস্টেম কি? কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা জড় জগতের যে অংশ বিচার বিবেচনাধীন ধরে নিই, কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা জড় জগতের যে অংশ বিচার বিবেচনাধীন ধরে নিই, জড় জগতের যে অংশ বিচার বিবেচনাধীন ধরে নিই, তাকে সিস্টেম বলে। তো এইটা হচ্ছে সিস্টেম, সিস্টেমের সংজ্ঞা। এবার আসো সিস্টেম কয় প্রকার? সিস্টেম হচ্ছে 3 প্রকার। সিস্টেম 3 প্রকার। সিস্টেমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম বা ইংরেজিতে বলা হচ্ছে ওপেন সিস্টেম। 2 নম্বরটা হচ্ছে বদ্ধ বা ক্লোজ সিস্টেম, ক্লোজড সিস্টেম।
আর একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেমকে ইংরেজিতে বলা হয় আইসোলেটেড সিস্টেম। ওকে, এবার আসো উদাহরণ দিলে তুমি বুঝবা। দেখো, উন্মুক্ত সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যে সিস্টেমে ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করা যায় না। সিস্টেমের দুইটা উপাদান, একটা হচ্ছে ভর এবং আরেকটা হচ্ছে এনার্জি বা শক্তি। যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুটোই বিনিময় করতে পারে, আমি প্রথমে বলছি মনে হয় না হবে না, উন্মুক্ত সিস্টেম দুটোই বিনিময় করতে পারে। যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুটোই বিনিময় করে তাকে বলা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। তাহলে কি বললাম? ভর বিনিময় করতে পারে, ভর বিনিময় করে এবং শক্তিও বিনিময় করে, এবং শক্তিও বিনিময় করে তাকে বলা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। একটা উদাহরণ দিলে তুমি ব্যাপারটা ভালো করে বুঝতে পারবা। মনে করো তুমি একটা পাত্র নিছো, একটা তাপ পরিবাহী পাত্র। এই যে পাত্রটা, এই পাত্রটা তাপ পরিবাহী। ঢাকনা আছে? ঢাকনা নাই। তাপ পরিবাহী পাত্র নিছো, সেই পাত্রে ধরো কোনো একটা তরল নিলা, ধরো পানি নিলা। এবার নিয়ে এটাকে তাপ দিবা। তো চুলায় বসায় তাপ দিচ্ছ, ধরো তাপ দিচ্ছ। ওকে, তাহলে তাপ দিলে কি হবে? দেখো, তাপ দিলে কি হবে? বাইরে থেকে তাপ শক্তি সরবরাহ করতেছ, তাহলে পানিটা গরম হবে, অর্থাৎ বাইরে থেকে সে তাপ গ্রহণ করতেছে। তাপ কি? এক প্রকার শক্তি। তাহলে পরিবেশ থেকে শক্তি গ্রহণ করতেছে না? তাহলে এই সিস্টেমের মধ্যে শক্তি আমি ইনজেক্ট করতে পারতেছি না, আমি শক্তি দিচ্ছি না সিস্টেমকে, এবং শক্তিটা সে গ্রহণ করতেছে। তাপ হচ্ছে এক ধরনের শক্তি। তাহলে শক্তি পরিবেশের সাথে বিনিময় করতে পারে। শুধু যে সিস্টেম তাপ গ্রহণ করবে এমন না, তাপ বর্জনও করতে পারে, পরিবেশে তাপ ছাড়তেও পারে। ধরো তুমি চুলা থেকে গরম কোনো কিছু, ধরো গরম চা 1 কাপ চা নামায় রাখছো, একটু পরে কি এটা ঠান্ডা হয়ে যাবে না? ঠান্ডা কিভাবে হলো? পরিবেশের তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা হয়ে গেছে। তাহলে পরিবেশ কি করছে? তাপ গ্রহণ করে নিছে, অর্থাৎ সিস্টেমটা 1 কাপ চা এটা পরিবেশের তাপ ছেড়ে দিছে। তাহলে পরিবেশের সাথে সে তাপ শক্তির বিনিময় করছে, আদান প্রদান করছে, তাহলে শক্তি বিনিময় করছে। এবার দেখো, এটা কি একটা ওপেন সিস্টেম ছিল না? মানে কোনো ঢাকনা ছিল না। তো ঢাকনা যদি না থাকে, তাহলে তুমি যদি তাপ দাও, তাপ দিলে পানি গরম হবে, এবং পানি গরম হয়ে একটা সময় দেখবা বাষ্প হয়ে উড়ে চলে যাবে, একটা সময় বাষ্প হয়ে উড়ে চলে যাবে। তাহলে পরিবেশের সাথে ভরও বিনিময় করে, পরিবেশের সাথে ভর বিনিময় হয়। তুমি তাপ দিতে থাকবা, দেখবে এক সময় সমস্ত পানি বাষ্প হয়ে উড়ে চলে গেছে। তাহলে পরিবেশের সাথে ভরও বিনিময় করছে, আবার শক্তিও বিনিময় করছে। এই যে আমি তাপ শক্তি দিচ্ছি, তাপকে আমরা কিউ দিয়ে লিখি, তাই না? তাহলে এই যে কিউ দিচ্ছি, তাহলে শক্তি বিনিময় করে, পরিবেশের সাথে শক্তিও বিনিময় করছে। তাহলে এই সিস্টেমকে বলা হচ্ছে ওপেন সিস্টেম, যা পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় বিনিময় করে। এইবার আসো বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম হচ্ছে ভর বিনিময় করতে পারবে না, ভর বিনিময় করে না, কিন্তু ভাইয়া শক্তি বিনিময় করে। দেখো ভালো করে খেয়াল করো, কিন্তু শক্তি বিনিময় করে। ভর বিনিময় করে না, কিন্তু শক্তি বিনিময় করে। ইয়েস। আচ্ছা, কিভাবে? তুমি কি করবা? এই সিস্টেম, ওপেন সিস্টেমে একটা ঢাকনা দিয়ে দিবা। যে পাত্রে তুমি পানি গরম করতেছো, সেই পাত্রে এবার একটা ঢাকনা দিয়ে দিলা, ধরো একটা প্রেসার কুকার এরকম, ঠিক আছে, ঢাকনা যুক্ত। এই যে ঢাকনা দিয়ে আটকে রাখছো। এবার এর ভিতরে কি আছে? পানি আছে। এইবার তুমি পানিকে গরম করার জন্য বাইরে থেকে তাপ দাও। এই যে বাইরে থেকে চুলায় বসায় তুমি তাপ দিচ্ছ। ওকে, তাপ দিচ্ছ। তাহলে এর ভিতরে পানি আছে, সে পানি তাপ গ্রহণ করতেছে। এই যে তাপ দিচ্ছ, কিউ দিচ্ছ, তাহলে তাপ গ্রহণ করতেছে, অর্থাৎ শক্তি বিনিময় করতেছে, শক্তি বিনিময় হচ্ছে। এবার দেখো পানি গরম হবে, হ্যাঁ পানি বাষ্প হতে পারে, কিন্তু বাষ্প হয়ে উড়ে যাইতে পারবে না, কারণ কি? ঢাকনা দেওয়া আছে। তাহলে ভর বিনিময় হওয়ার সুযোগ নেই, যে পানি যে চলে যাবে, সে চলে যাওয়ার আর সুযোগ পাচ্ছে না। তাহলে ভর বিনিময় করছে না, ভর বিনিময় হবে না। ঠিক আছে,
পানি গিয়ে কি হবে, ওই পাত্রে গিয়ে পানি বাষ্প হয়ে পাত্রে গিয়ে জমবে, জমে আবার টুপটুপ করে নিচে পড়বে। পানি কিন্তু উড়ে যাইতে পারতেছে না, পাত্র ছেড়ে এই সিস্টেম ছেড়ে বের হয়ে যাওয়ার সুযোগ নেই। তাহলে পরিবেশের সাথে ভর বিনিময় করছে না, কিন্তু পানি যে গরম হচ্ছে, আবার গরম পানি রেখে দিলে যে ঠান্ডা হচ্ছে, তার মানে শক্তি বিনিময় করতে পারতেছে। তাহলে ভর বিনিময় করতে পারে না কিন্তু শক্তি বিনিময় করতে পারে, এটাকে বলা হচ্ছে বদ্ধ সিস্টেম। তাহলে কি বিচ্ছিন্ন সিস্টেম কি আমার তোমাকে বলে দিতে হবে? বলো তো বিচ্ছিন্ন সিস্টেম কি? বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করতে পারবে না। ভরও বিনিময় করতে পারবে না, শক্তিও বিনিময় করতে পারবে না। ভর বিনিময় হবে না এবং শক্তিও বিনিময় হবে না, এবং শক্তিও বিনিময় হবে না। ভরও বিনিময় হবে না, শক্তিও বিনিময় হবে না। বলো তো এবার কি করবা? এবার কি করবা? শক্তি বিনিময় হবে না, অর্থাৎ তুমি তাপ দিবা বাইরে থেকে, কিন্তু সিস্টেমটা তাপ গ্রহণ করবে না। তাহলে পাত্রটা হইতে হবে একটা তাপ কুপরিবাহী পাত্র, তাপ নিরোধক পাত্র। অর্থাৎ বাইরের তাপ ভেতরে যাবে না, ভেতরের তাপ বাইরে যাবে না। থার্মোফ্লাক্স, থার্মোফ্লাক্সে আমরা পানি গরম করার জন্য রাখি না, গরম পানি রেখে দিই, অনেকক্ষণ গরম থাকে, অর্থাৎ ভিতরের তাপ বাইরে আসে না, বাইরের তাপ ভিতরে যাইতে পারবে না। তাহলে এরকম একটা তাপ কুপরিবাহী একটা পাত্র লাগবে। ধরো এই যে পাত্রটা, এই পাত্রটা হচ্ছে একটা তাপ কুপরিবাহী পাত্র, এই পাত্রটা তাপ কুপরিবাহী পাত্র। আচ্ছা, আগে যে পাত্রটা ছিল সেটা তাপ সুপরিবাহী না কুপরিবাহী? অবশ্যই সুপরিবাহী, না হলে বাইরের তাপ ভিতরে কিভাবে গেছে, কিভাবে পানিটা গরম হয়েছে? তাহলে এই পাত্রটা ছিল তাপ সুপরিবাহী এবং এটা ছিল তাপ পরিবাহী, বুঝছো? তাপ পরিবাহী পাত্র। কিন্তু এবার তাপ পরিবাহী হলে হবে না, এবার পাত্রটা হইতে হবে তাপ কুপরিবাহী পাত্র, তাপ কুপরিবাহী পাত্র। এবার তুমি বাইরে থেকে তাপ দিলা, কিন্তু দিলে সে তাপটা সে গ্রহণ করতে পারবে না। বাইরে থেকে ধরো তাপ দেওয়ার চেষ্টা করছো, কিন্তু তাপ দেওয়ার চেষ্টা করলে তো আর হবে না, তাপটা সে নিতে পারবে না। অর্থাৎ তাপের গ্রহণ বর্জন নাই, এই যে কিউ, এই কিউ জিরো আর কি। তাপটা গ্রহণও করবে না, তাপটা আবার বর্জনও করবে না। ভিতরে তুমি যদি গরম পানি রেখে দাও, গরমই থাকবে, ঠিক আছে? ভিতরে ঠান্ডা পানি রেখে দিলে ঠান্ডাই থাকবে, অর্থাৎ বাইরের তাপ ভিতরে যাবে না, ভিতরের তাপ বাইরে আসবে না। ওকে, তাহলে শক্তির বিনিময় নেই, বুঝলাম। আচ্ছা, তাহলে ভরের বিনিময় হবে না? অবশ্যই ভরেরও বিনিময় হবে না, কারণ অবশ্যই ঢাকনা যুক্ত আছে, এই যে এরকম ঢাকনা যুক্ত আছে, তাহলে ভরও বিনিময় করতে পারবে না। তাহলে ভর বিনিময় হবে না, শক্তি বিনিময় হবে না। ভর বিনিময় না, আবার দেখো শক্তিও বিনিময় হচ্ছে না, শক্তি বিনিময় হচ্ছে না। তাহলে এই সিস্টেমকে বলা হচ্ছে বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম। এই হচ্ছে 3 ধরনের তাপগতীয় সিস্টেম। তাহলে সিস্টেম সম্পর্কে আমরা আইডিয়া পাইছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা পড়তে চাই। এটা পড়ার জন্য সিস্টেমটাকে ভালো করে বোঝা লাগবে, কারণ তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনো একটা সিস্টেমে সরবরাহকৃত তাপের হিসাবটা কেমন হবে সেই জিনিস সম্পর্কে আমাদের একটা আইডিয়া দিবে। তো এই কারণে আমরা আগে সিস্টেম সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে নিলাম। ওকে, ডান। এবার আমি তোমাদের আরেকটা চিত্র দেখাই, অলরেডি আমি চিত্র এঁকে বুঝাইছি, তো গুগল থেকে একটা চিত্র নিয়ে একটু দেখো, সেই চিত্রটা দেখো, দেখে তুমি আমাকে বলবা কোনটা কোন সিস্টেম। আচ্ছা, বলো, দেখো তো বলতে পারো কিনা কোনটা কোন সিস্টেম। দেখো, এই যে প্রথমে এটা কেমন সিস্টেম? ওপেন সিস্টেম, ঠিক আছে? এটা উন্মুক্ত সিস্টেম, উন্মুক্ত সিস্টেম। পাত্রটা তাপ পরিবাহী পাত্র, বাইরের তাপ ভিতরে যাইতে পারবে। আবার দেখো খোলা পাত্র, এ দেখো মুখ খোলা, তাহলে ভরও বিনিময় করতে পারবে। মুখ খোলা পাত্র ভর বিনিময় করতে পারবে। কিন্তু এটা দেখো মুখবদ্ধ, ঠিক আছে, সিপি সংযুক্ত, তাহলে মুখবদ্ধ পাত্র, তাহলে এটা হচ্ছে ক্লোজ সিস্টেম, কিন্তু তাপ পরিবাহী, বাইরের তাপ ভিতরে যাবে কিন্তু ভর বিনিময় হবে না। এখানে ভর বিনিময় হওয়ার সুযোগ নেই, ভর বিনিময় হবে না। এইবার দেখো এই পাত্রটাকে এই যে একটা তাপ নিরোধক বস্তু দ্বারা মুড়ে দেওয়া আছে, আইসোলেটেড করা আছে, এই যেটা তাপ নিরোধক বা তাপ কুপরিবাহী পাত্র, তাপ কুপরিবাহী এবং আবার ঢাকনাযুক্ত, তাহলে ভরও বিনিময় হবে না, শক্তিও বিনিময় হবে না। তাহলে এইটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। এই হচ্ছে 3 ধরনের সিস্টেম। বলো, বুঝতে পারছো? ওকে, এইবার একটা জিনিস শোনো, প্রকৃতিতে আসলে 100% বিচ্ছিন্ন সিস্টেম হয় না, 100% বিচ্ছিন্ন সিস্টেম হয় না। খুবই ক্ষুদ্র সময় ব্যবধানে, খুবই ক্ষুদ্র সময় ব্যবধানে বদ্ধ সিস্টেম বিচ্ছিন্ন সিস্টেমের মতো কাজ করে, এবং দীর্ঘ সময়ে
দীর্ঘ সময় ব্যবধানে বিচ্ছিন্ন সিস্টেম বদ্ধ সিস্টেমের মতো কাজ করে। কিভাবে তোমার একটা উদাহরণ দিই। ধরো একটা পানির পট, আমার এখানে একটা ছিল, আচ্ছা সেটা মনে হয় নিচে নিয়ে গেছি আমি, ঠিক আছে। ধরো একটা পানির পট, এই যে থার্মোফ্লাক্স যেগুলাতে আমরা গরম পানি রাখি, তো সেরকম একটা পানির পট আছে। তো চিন্তা করো, এটা হচ্ছে একটা থার্মোফ্লাক্স, তাপ নিরোধক দেওয়াল, এই যে তাপ নিরোধক বা তাপ কুপরিবাহী দেওয়াল দিয়ে এটা তৈরি, এবং এই যে ঢাকনা সংযুক্ত আছে, এর উপরে এই যে ঢাকনাটা সংযুক্ত আছে, এটা তাপ নিরোধক। অনেকক্ষণ ধরে ধরো আমি পানিটাকে গরম রাখতে চাই, এই যে পানি রাখছি, তো এর মধ্যে আমি পানি রাখলাম, পানি রেখে মুখ সিপি আটকে রেখে দিলাম। আমি গরম পানি রাখছিলাম, এটা কিন্তু থার্মোফ্লাক্স। এই যে দেওয়ালটা ভালো করে বুঝে বুঝে বলবা, এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা কিন্তু তাপ কুপরিবাহী দেওয়াল, তাপ কুপরিবাহী দেওয়াল, ঠিক আছে। এটা থার্মোফ্লাক্স, এটা একটা থার্মোফ্লাক্স। এই থার্মোফ্লাক্সে তুমি গরম চা বা গরম পানি রাখছো দীর্ঘক্ষণ গরম পাওয়ার জন্য। এবার তুমি আজকে রাখছো, 2 দিন পর এখান থেকে পানি ঢেলে খাইতে গেলা, বলো যে গরম পানি তুমি রাখছিলা 2 দিন পরে সেরকম গরম পানি পাবা? বলো পাবা না। তাহলে চিন্তা করো, এটা তো একটা বিচ্ছিন্ন সিস্টেম ছিল। দেওয়ালটা কেমন দেওয়াল? তাপ কুপরিবাহী, আবার একটা সিপি সংযুক্ত, অর্থাৎ একটা ঢাকনা সংযুক্ত পাত্র। তাহলে ভরেরও তো বিনিময় হইতে পারবে না, আবার শক্তিরও বিনিময় হতে পারবে না, কারণ তাপ কুপরিবাহী। ভিতরে গরম পানি রাখলে তাপ ছাড়ার সুযোগ নাই, বাইরে তাপ ছাড়ার সুযোগ পাবে না। ওকে, তাহলে এটা তো ভাই গরম পানি রাখলে তো গরমই পাওয়ার কথা ছিল, তো আমি 2 দিন পরে পানি খাইতে গিয়ে দেখলাম না গরম নাই। তাহলে কি হইলো? এটা তো একটা বিচ্ছিন্ন সিস্টেম ছিল। তাহলে ভিতরে পানি গরম নাই কেন? কি হয়েছে? পানিটা ঠান্ডা হয়ে গেছে। কি করে? তাপ ছেড়ে। তাহলে তাপ যদি ছাড়ে তাহলে তো এটা বিচ্ছিন্ন হলো না। তাপ যদি ছাড়ে এটা বিচ্ছিন্ন তো হলো না। শক্তি যদি পরিবেশের সাথে বিনিময় করে এটা তো তাহলে বদ্ধ হয়ে গেল, ঠিক আছে। দেখো, উন্মুক্ত এটা কিন্তু কেউ বলবা না, কারণ ঢাকনা সংযুক্ত, অর্থাৎ পানি ভিতরে যা রাখছিলাম পানি কিন্তু তাই থাকবে, ভরের কোনো চেঞ্জ নেই, ভরের কোনো চেঞ্জ নেই। হওয়ার কথা ছিল, যেহেতু তাপ কুপরিবাহী পাত্রে রাখছি, ভর বিনিময় হতে পারবে না, শক্তি বিনিময় হতে পারবে না, তাহলে এটা বিচ্ছিন্ন হওয়ার কথা ছিল। কিন্তু আমি 2 দিন পরে পানি খাইতে গেলাম, দেখলাম কি আমি পানি আর গরম পাচ্ছি না। তাহলে শক্তি বিনিময় করে ফেলছে পরিবেশের সাথে, তাপ ছেড়ে দিছে পরিবেশে। তাহলে কি হয়ে গেল? এটা কি বিচ্ছিন্ন থাকলো? তো এটা তো বদ্ধ হয়ে গেল, এটা তো বদ্ধ হয়ে গেল। বদ্ধ তো কী করে? ভর বিনিময় করে না, কিন্তু শক্তি তো বিনিময় করে। তো শক্তি বিনিময় করে ফেলছে, তাহলে ওটা তো আসলে বিচ্ছিন্ন হলো না, কি হলো? বদ্ধ হয়ে গেল। ভালো করে বুঝো কথাটা। কয় দিনে? 2 দিন পরে পানি খেতে গেছিলাম, কিন্তু 2 দিন না হয়ে যদি মনে করো 2 সেকেন্ড হইতো, তুমি পানি কেবল রাখছো, মুখ আটকাইছো, তুমি 2 সেকেন্ড পরে পানি ঢেলে খাবা, তখন তুমি যেমন গরম পানি রাখছিলা তেমন গরম পানি পাবা না। অথবা 2 মিনিটই ধরো, 2 মিনিট পরে তুমি পানি খাইতে গেলা, যেমন গরম পানি রাখছিলা সেরকম গরম পানি পাবা না। অর্থাৎ 2 মিনিট সময়ের ব্যবধানে সে কিন্তু শক্তি পরিবেশের সাথে বিনিময় করার সুযোগ পায়নি। 2 মিনিট বা ধরো 2 সেকেন্ড সময় ব্যবধানে, ক্ষুদ্র সময় ব্যবধানে পরিবেশের সাথে শক্তি বিনিময় করার সুযোগটা সে পাচ্ছে না। তাহলে তখন শক্তির বিনিময় হচ্ছে না, ভরের বিনিময় হচ্ছে না। তাহলে তখন কি? বিচ্ছিন্ন সিস্টেম। আর 2 দিন পরে ঠান্ডা হয়ে যাচ্ছে, শক্তি বিনিময় করতেছে, তখন কি? বদ্ধ সিস্টেম। তাহলে আমার কথাটা কি বুঝছো? তাহলে বদ্ধ সিস্টেম আর বিচ্ছিন্ন সিস্টেমের মধ্যে পার্থক্য কিসের? সময়ের পার্থক্য হচ্ছে আসলে। তুমি যদি একটা তাপকুপরিবাহী পাত্রে তুমি পানি ঢালো, ঠিক আছে, তাহলে দেখবা 2 দিন পরে পানি ঠান্ডা হয়ে গেছে, শক্তির বিনিময় করতেছে। তার মানে দীর্ঘ সময় ব্যবধানে বিচ্ছিন্ন সিস্টেম বদ্ধ সিস্টেম হয়ে যাচ্ছে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে বদ্ধ আর বিচ্ছিন্নের মধ্যে পার্থক্য, বদ্ধ সিস্টেম সম্পর্ক আর বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে বিচ্ছিন্ন সিস্টেম দীর্ঘ সময় ব্যবধানে, দীর্ঘ সময় ব্যবধানে সে বদ্ধ হয়ে যাচ্ছে। আর বদ্ধ সিস্টেম খুবই ক্ষুদ্র সময় ব্যবধানে, ক্ষুদ্র সময় ব্যবধানে সে কিন্তু বিচ্ছিন্ন সিস্টেমের মতো আচরণ করতেছে। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। তাহলে একটা জিনিস খেয়াল করছো যে আইসোলেটেড সিস্টেম হইতে গেলে সময় ব্যবধান হইতে হবে খুবই ক্ষুদ্র। দেখো, বিচ্ছিন্ন সিস্টেম মানে আইসোলেটেড সিস্টেম, এটা খুবই ক্ষুদ্র সময়। তাহলে এই জিনিসটা মাথায় রাখো, এটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে।
তাহলে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সিস্টেমের জন্য ক্ষুদ্র সময় ব্যবধানে সংগঠিত তাপগতীয় প্রক্রিয়া হইতে হবে। ক্ষুদ্র সময় ব্যবধানে সংগঠিত ঘটনা সংঘটিত তাপগতীয় প্রক্রিয়া হইতে হবে। তাপগতীয় প্রক্রিয়া হইতে হবে। তাহলে এই জিনিসটা একটু সুন্দর করে মাথায় রাখবা। ওকে, ডান ডান। এইবার আসো অন্তস্থ শক্তি। অন্তস্থ বা অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি। দেখো এইবার ফার্স্ট পার্টের 10 নম্বর চ্যাপ্টারে কিছু কথাবার্তা বলবো। যারা 10 নম্বর চ্যাপ্টার পড়োনি কোনো সমস্যা নেই, যা বলি যতটুকু বলি একটু বিশ্বাস করে নিবা তাহলে হবে। 10 নম্বর চ্যাপ্টারে ফার্স্ট পার্টের 10 নম্বর চ্যাপ্টারে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই চ্যাপ্টারে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য ছিল। সেই স্বীকার্যতে বলা হয়েছে যে কোনো একটা গ্যাসীয় সিস্টেমে গ্যাসের কোনো একটা আদর্শ গ্যাস, সেই গ্যাসের অণুগুলা খুবই ক্ষুদ্র এবং অণুগুলা স্থিতিস্থাপক গোলক সদৃশ। এই অণুগুলার মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। যেহেতু অণুগুলার মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, যদি আকর্ষণ বিকর্ষণ থাকতো তাহলে গ্যাসের অণুগুলার একটা বিভব শক্তি থাকতো। যেহেতু কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, এই কারণে অণুগুলার কোনো বিভব শক্তি নেই, কিন্তু অণুগুলা বেগ নিয়ে ছোটাছুটি করতেছে এবং অণুগুলার ভর আছে। তাহলে 12 mv², তার মানে গতিশক্তি আছে। তো কোনো একটা গ্যাসের যে শক্তি, গ্যাসের অভ্যন্তরে যে শক্তি, গ্যাসের শক্তি, এটা বলতে আমরা গ্যাসের গতিশক্তিটাকেই বুঝবো। এই গ্যাসের গতিশক্তিটাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। তাহলে ধরো কোনো একটা পাত্রে, ধরো কোনো একটা সিলিন্ডার, এই অধ্যায়ে দেখবে খালি সিলিন্ডারই আঁকতে হবে। ধরো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে, এটা হচ্ছে সিলিন্ডারের পিস্টন। আমরা গ্যাস রাখলে অবশ্যই পিস্টন সংযুক্ত করে রাখতে হবে, না হলে তো গ্যাস উড়ে চলে যাবে। তো কোনো একটা সিলিন্ডারে একটা আবদ্ধ পাত্রে এরকম আদর্শ গ্যাস রাখা আছে। তো এই যে গ্যাসের অণুগুলা, এই অণুগুলা খুবই ক্ষুদ্র স্থিতিস্থাপক গোলক সদৃশ। গ্যাসের অণুগুলো ক্ষুদ্র স্থিতিস্থাপক গোলক সদৃশ, স্থিতিস্থাপক গোলক সদৃশ, এবং এদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল নেই। আন্তঃআণবিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, বিকর্ষণ বল নেই। যেহেতু আন্তঃআণবিক কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, সেহেতু কোনো বিভব শক্তি নেই, কোনো বিভব শক্তি নেই। কিন্তু গ্যাসের অণুগুলা কিন্তু ছোটাছুটি করতেছে, অক্রম গতিতে গ্যাসের অণুগুলা ছোটাছুটি করতেছে। অণুগুলা কিন্তু স্থির না, অণুগুলা গতিশীল। তো গ্যাসের অণুগুলা যদি ছোটাছুটি করে, গ্যাসের অণুগুলা যদি গতিশীল থাকে, গ্যাসের অণুগুলা যদি গতিশীল থাকে, যেহেতু অণুগুলার ভর আছে এবং তারা ছোটাছুটি করতেছে বেগ নিয়ে, তাহলে গ্যাসের গতিশক্তি আছে। তাহলে গ্যাসের সমস্ত শক্তি গতিশক্তি, গ্যাসের সমস্ত শক্তি গতিশক্তি, গ্যাসের সমস্ত শক্তি গতিশক্তি। এই গতিশক্তির হিসাব নিকাশ আমরা ফার্স্ট পার্টের 10 নম্বর চ্যাপ্টারে করছি। গ্যাসের এই গতিশক্তিকে আমরা ইকে, কাইনেটিক এনার্জি ইকে, এটা দিয়ে লিখতাম ইকে। এই ইকে ইকুয়াল টু F/2 nRT। একটু মনে করে দেখো তো, এফ কি? এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, মানে স্বাধীনতার মাত্রা। এফ। এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, টি হচ্ছে তাপমাত্রা, আর তো জানোই মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর এর মান 8.316 এসআই এককে। আর একটা এককে হচ্ছে 0 লিটার অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই এককে হচ্ছে 0.0821 মনে হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে আর এর মান। তো আমরা এসআই একক 8.31টাই ব্যবহার করব। আর এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এটা কোথায় পড়া? এটা কিন্তু ফার্স্ট পার্টে পড়া। তো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে আমরা পাই, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য এবং হিসাব নিকাশ থেকে, গতিতত্ত্বের হিসাব থেকে
আমরা পাই গ্যাসের সমস্ত শক্তি গতিশক্তি, গ্যাসের সমস্ত শক্তি, সমস্ত অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি গতিশক্তি, গতিশক্তি। এবং এই গতিশক্তির সূত্র ইকে ইকুয়াল টু কি F/2 NRT। ঠিক আছে, এইবার এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। একটু পরিচয়গুলো লিখে দিই। এফ ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ বাংলায় বললে স্বাধীনতার মাত্রা। ডিগ্রি অফ ফ্রিডম বাংলায় বললে স্বাধীনতার মাত্রা। এন মোল সংখ্যা, এন হচ্ছে মোল সংখ্যা, আর টি হচ্ছে তাপমাত্রা, টি তাপমাত্রা, আর আর মোলার গ্যাস কনস্ট্যান্ট, মোলার গ্যাস কনস্ট্যান্ট। ওকে, আর এর মান 8.31। একক কি হবে? একক হবে জুল পার মোল পার কেলভিন। জুল পার, দেখো একক কিন্তু মুখস্থ করি নাই। ইকে মানে জুল, আমরা চাই আর এর একক, তাহলে এন এই পাশে যাবে, টি এই পাশে যাবে। এফ এর কোনো একক নেই, এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম জাস্ট সংখ্যা। এন এই পাশে যাবে, তাহলে পার মোল পার কেলভিন, তাহলে পার মোল এবং পার কেলভিন। ওকে, তো যারা 10 নম্বর চ্যাপ্টার পড়োনি তারা জাস্ট আমাকে বিশ্বাস করবা যে আমি সত্যি কথা বলি, গ্যাসের গতিশক্তির সূত্র হচ্ছে এটা। এবার বাকি সব কিছু চিনো, হয়তো এফ নিয়ে একটু ঝামেলা আছে, আমি বলতেছি এফ কি। এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, এফ স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা এফ। এই এফ এর মান এক একটা গ্যাসের জন্য, এক এক প্রকৃতির গ্যাসের জন্য এক এক রকম। তো আমরা আদর্শ গ্যাসের চ্যাপ্টারে এই স্বাধীনতার মাত্রা হিসাব নিকাশ করা শিখছি। ঠিক আছে, কিভাবে কোন গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম বের করতে হয় এটা আমরা জানি। তো তুমি এই অধ্যায়ের জন্য যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস কেমন? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ঠিক আছে, এই যে এক পারমাণবিক গ্যাস যেগুলা, এদের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম এফ হচ্ছে 3। ওকে, তারপর দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, O2, H2, N2, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। এর জন্য গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম এফ ইকুয়াল টু হচ্ছে 5। আর বহু পারমাণবিক, বহু পারমাণবিক, বহু পারমাণবিক আসলে এক এক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম এক এক রকম। তো আমরা ম্যাথ টেথ করার জন্য বহু পারমাণবিক গ্যাসের ঢালাওভাবে ডিগ্রি অফ ফ্রিডম ধরে নিব। বহু পারমাণবিক গ্যাস কোনগুলা? নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে ওজোন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এরকম বহু পারমাণবিক গ্যাস যাদের অণুগুলো অনেকগুলো পরমাণু দ্বারা গঠিত। তো তাদের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম তুমি এই অধ্যায়ে 6 ধরে হিসাব নিকাশ করবা। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটু তোমাদের বলে রাখি, এটা অবশ্য আদর্শ গ্যাসের চ্যাপ্টারে তোমাদের মাসুর ভাই অবশ্যই বলছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আকৃতিটা দ্বিপারমাণবিক গ্যাসের মতো সরল রৈখিক। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত, এটা নিয়ে বেশ কনফিউশন। তো কনফিউশন তোমাকে দূর করে দিচ্ছি, যদি ম্যাথ ট্যাথ কখনো করতে আসে তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 6 ধরে, বহু পারমাণবিক গ্যাসের জন্য 6 ধরে হিসাব নিকাশ করবা। এবং তপন স্যারের বইতে 6 ধরে একটা ম্যাথও করা আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম বহু পারমাণবিক গ্যাস 6, এটা ধরে হিসাব নিকাশ করবা যদি রিটেন আসে। এবার যদি এমসিকিউ আসে, দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করে আসে 7, বাস্তবে হওয়া উচিত 5, কিন্তু আমরা ম্যাথ করব 6 ধরে। ভাই এটা কী বললেন? হিসাব করে আসে 7, কিন্তু হওয়া উচিত হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের মতো 5। ঠিক আছে, আর ম্যাথটা যখন আমরা করব তখন 6 ধরে হিসাব নিকাশ করব। এবার তুমি বলতে পারো ভাই বাস্তবে আসলে রিয়েল কোনটা? রিয়েল হচ্ছে 5, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আকৃতিটা সরল রৈখিক দ্বিপারমাণবিক গ্যাসের অণুর আকৃতির মতোই। আণবিক গঠন যেমন দ্বিপারমাণবিক গ্যাসের, ঠিক তেমনি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক গঠনটা দ্বিপারমাণবিক গ্যাসের মতো সরল রৈখিক। এই কারণে দ্বিপারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম যত হওয়া উচিত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ততই আসলে হওয়া উচিত, এবং ওটাই আসলে হিসাব মানে সঠিক। কিন্তু আমরা ম্যাথ ট্যাথ করবো যখন, তখন 6 ধরেই হিসাব নিকাশটা করব, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বহু পারমাণবিক, আমরা ওই বহু পারমাণবিকের কাতারে ওকে ফেলে দিব, দিয়ে তারপর হিসাব নিকাশ করব। যদি এমসিকিউতে আসে তাহলে কি করবা? যদি এমসিকিউতে অপশনে 5 থাকে
তাহলে 5 দাগাবা, না হলে 6 দাগাবা। অপশনে 5 থাকলে 5 দাগাবা, অপশনে 5 থাকলে 5 দাগাবা, 5 দাগাবা, আর না থাকলে 6, না থাকলে 6 দাগাবা। এটাই হচ্ছে আসল কথাবার্তা, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে একটু কনফিউশন, তো আমি বলে দিলাম, ঠিক আছে। এইবার আসো, গ্যাসের আমরা পড়তে চাচ্ছিলাম অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিটাই গ্যাসের গতিশক্তি। গ্যাসের যেহেতু কোনো বিভব শক্তি নেই, তাহলে গ্যাসের যে শক্তি, মোট যে শক্তি, সেটাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। তো গ্যাসের শক্তি বলতে কোনটা? গতিশক্তি। তা আমরা ওটাই তো আসলে চাচ্ছিলাম, যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা গ্যাসের অন্তস্থ শক্তি। গ্যাসের অন্তস্থ বা অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। তো কোনো একটা আদর্শ গ্যাস, এই যে ধরো একটা পাত্র, সিলিন্ডার সংযুক্ত একটা পাত্রে আদর্শ গ্যাস রাখা আছে। গ্যাসের অণুগুলা স্থির না, অণুগুলার 3 ধরনের গতি আছে। অণুগুলার রৈখিক গতি আছে ভি, রৈখিক গতি ভি আছে, ঘূর্ণন গতি ওমেগা আছে, আবার আর একটা কম্পন গতিও আছে। কম্পন গতি এরকম সংকোচন প্রসারণ, কম্পন গতি, কম্পন, এটাও আছে। তাহলে 3 ধরনের গতি আছে, রৈখিক গতি, ঘূর্ণন গতি, কম্পন গতি। তাহলে কোনো একটি গ্যাসের অণুগুলোর রৈখিক বেগ, ঘূর্ণন বেগ বা কম্পন গতির জন্য, ঘূর্ণন গতি, রৈখিক গতি লিখি, রৈখিক গতি, ঘূর্ণন গতি ও কম্পন গতির জন্য, কম্পন গতির জন্য মোট যে শক্তি, তাকে গ্যাসের অন্তস্থ শক্তি বলে। মোট যে শক্তি তাকে গ্যাসের অন্তস্থ শক্তি বলে। অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বলে। ওকে, এই যে অভ্যন্তরীণ শক্তি, এই অভ্যন্তরীণ শক্তির সূত্র কি হবে? সূত্র তো অলরেডি পেয়ে গেছি। গ্যাসের অণুর অভ্যন্তরীণ শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, অন্তস্থ শক্তিকে কি দিয়ে? ইউ দিয়ে। এই ইউ মানে ই কে, অন্তস্থ শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অন্তস্থ শক্তিটা কি? অন্তস্থ শক্তিটা ইউ, সেটাই আসলে গ্যাসের গতিশক্তি ই কে। কেন? কারণ গ্যাসের অন্তস্থ শক্তি ইউ হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো আদর্শ গ্যাসের বিভব শক্তি কত? 0, কোনো বিভব শক্তি নেই। তাহলে মোট শক্তি কি? মোট শক্তি গতিশক্তি, এবং এই গতিশক্তির জন্যই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। তাহলে অভ্যন্তরীণ শক্তি ইউ ইকুয়াল টু ই কে, আর ই কে ইকুয়াল টু F/2 nRT। তাহলে ই কে কাইনেটিক এনার্জি, গ্যাসের কাইনেটিক এনার্জি গতিশক্তি যা, অভ্যন্তরীণ শক্তি আসলে তাই, এবং সূত্র একই। এইবার তুমি আমাকে বলো তো, কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আসলে কার উপর ডিপেন্ড করে? এফ তো ডিগ্রি অফ ফ্রিডম, যেমন দ্বিপরমাণু গ্যাস হলে এফ এর মান বসবে 5, এক পরমাণু গ্যাস হলে এফ এর মান বসবে 3, এন তো মোল সংখ্যা, আর তো মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা কার উপর নির্ভর করে? টেম্পারেচারের উপর। খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, কোটি টাকা দামের কথা। তাপমাত্রা চেঞ্জ করলেই অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে। আয়তনে চেঞ্জ করলে না, চাপের চেঞ্জ করলে না। আয়তন চাপের চেঞ্জ আমার দেখার দরকার নেই, আমার দেখার দরকার তাপমাত্রা। আয়তনের কি চেঞ্জ হবে সেটা আমার জানার দরকার নেই, চেঞ্জ হলে হবে না হলে নাই। তাপমাত্রা মানে চাপের কি চেঞ্জ হবে আমার জানার দরকার নেই, তা চাপের চেঞ্জ হইলে হবে না হইলে নাই, আমার ওটা কেয়ার না। আমি কেয়ারফুল থাকবো তাপমাত্রা চেঞ্জ হয়েছে কিনা। যদি কোনো গ্যাসের তাপমাত্রার চেঞ্জ করা হয় তাহলে সেই গ্যাসের অভ্যন্তরীণ শক্তির চেঞ্জ হবে, ঠিক আছে? কারণ অভ্যন্তরীণ শক্তিটা তাপমাত্রার উপর নির্ভর করে। আমরা এটা অভ্যন্তরীণ শক্তির সূত্র শিখছি। যদি আমি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হিসাব করতে বলি, ধরো আমরা তাপমাত্রার পরিবর্তন করলে তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। ধরো তাপমাত্রা ছিল T1,
তার জন্য অভ্যন্তরীণ শক্তি ছিল ইউ1, খুবই সহজ। তাহলে ইউ1 হবে F/2 nRT1। তাপমাত্রা বাড়িয়ে বা কমিয়ে যাই করা হলো, ধরো T2 থেকে তাপমাত্রা T1 থেকে T2 করা হলো, তাহলে অভ্যন্তরীণ শক্তিটাও চেঞ্জ হবে। অভ্যন্তরীণ শক্তি হবে ইউ2, এই ইউ2 হবে F/2 nRT2। ওকে, তাহলে আমরা চাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হিসাব করতে। তাহলে পরিবর্তন ইউ1 থেকে ইউ2 হয়েছে, তাহলে পরিবর্তন কত? ডেল ইউ ইউ2 মাইনাস ইউ1। তো ইউ2 হচ্ছে F/2 nRT2, ইউ1 হচ্ছে F/2 nRT1। তাহলে F/2 nR কমন নিলে T2 মাইনাস T1, T2 মাইনাস T1 হয়। T2 মাইনাস T1 মানে কি? তাপমাত্রা পরিবর্তন, দ্যাট ইজ ডেল টি। তাহলে এটা F/2 nR ডেল টি। তাহলে ডেল ইউ ইকুয়াল টু F/2 nR ডেল টি। আমি যদি পরিবর্তনটা, তাপমাত্রার পরিবর্তনটা, ধরো এটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ডিটি চিন্তা করি, ডিটি। ওকে, তাহলে কোনো সমস্যা নেই। তাপমাত্রার পরিবর্তন যদি খুবই ক্ষুদ্র পরিবর্তন ডিটি হয়, তাহলে তার জন্য অন্তঃস্থ শক্তির পরিবর্তনও খুবই ক্ষুদ্র অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ হবে। এই যে ডিফারেন্সিয়াল ফরম্যাটে যদি লিখি এই সূত্রটাকে, এই যে ডিইউ ইকুয়াল টু F/2 nR ডিটি, এটাকে আমি অন্য একটাভাবেও আনতে পারি। দেখো কিভাবে, ইউ ইকুয়াল টু কি সূত্র? ইউ ইকুয়াল টু কি? F/2 nRT। বলো, ইউটা চেঞ্জ হবে কার চেঞ্জ হলে? টেম্পারেচারে চেঞ্জ হলে। কেন? F/2 nR কনস্ট্যান্ট, টি চেঞ্জ করব ইউ চেঞ্জ হবে, টি চেঞ্জ করব ইউ চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি তো ইউ এর চেঞ্জের রেটটা বের করার চেষ্টা করি। তাহলে ইউ এর চেঞ্জটা কার রেসপেক্টে হবে? টি এর রেসপেক্টে, তাপমাত্রার রেসপেক্টে। তাহলে ডিইউ বাই ডিটি। আসো একে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, F/2 nR গেল বাইরে, টি কে টি এর সাপেক্ষে করলে 1, F/2 nR কনস্ট্যান্ট বাইরে, টি কে টি এর সাপেক্ষে করলে 1। তাহলে ডিইউ বাই ডিটি F/2 nR ইন্টু 1। তাহলে অতএব ডিইউ ইকুয়াল টু কত? ডিইউ ইকুয়াল টু দেখো F/2 nR ডিটি, F/2 nR ডিটি। তাহলে অন্তঃস্থ শক্তি ইউ কার উপর নির্ভর করবে? তাপমাত্রার পরিবর্তনের উপর। দেখো ডিটি যদি তাপমাত্রার পরিবর্তন যদি পজিটিভ হয়, অর্থাৎ যদি পরিবর্তনটা ধনাত্মক হয়, তাপমাত্রা যদি বাড়ে, তাহলে অন্তঃস্থ শক্তিটাও ধনাত্মক হবে, অর্থাৎ অন্তঃস্থ শক্তিও বাড়বে। তাপমাত্রার পরিবর্তন যদি ঋণাত্মক হয়, অর্থাৎ তাপমাত্রা যদি কমে, তাহলে অন্তঃস্থ শক্তিও কমবে, অন্তঃস্থ শক্তির পরিবর্তনটাও ঋণাত্মক হবে। আর যদি তাপমাত্রার পরিবর্তন ডিটি জিরো হয়, দ্যাট মিন্স তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, তাহলে ডিইউও জিরো হবে, অর্থাৎ অন্তঃস্থ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। অন্তঃস্থ শক্তি কার উপর নির্ভর করছে? তাপমাত্রার উপর। এই জিনিসটা বিজ্ঞানী মেয়ার বলছিল, এই কারণে তার নাম অনুযায়ী এই প্রকল্পটাকে বলা হয় মেয়ারের প্রকল্প। এটা 1 মার্কের প্রশ্নে আসে, ঠিক আছে? আমরা একটু লিখে রাখি, মেয়ারের প্রকল্প, মেয়ারের প্রকল্প, প্রকল্প কি বলছে? কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি, কোনো গ্যাসের অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল, নির্ভরশীল, চাপ বা আয়তনের উপর নির্ভরশীল নয়। এটাই হচ্ছে মেয়ারের প্রকল্প। তাহলে ইউ ইকুয়াল টু F/2 nRT। তো ইউ সমানুপাতিক টি, ওকে, ইউ সমানুপাতিক টি। আর ডিইউ ইকুয়াল টু F/2 nR ডিটি, ডিইউ ইকুয়াল টু F/2 nR ডিটি। ডিটি পজিটিভ, তাহলে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে অন্তঃস্থ শক্তি ডিইউ হবে পজিটিভ, অর্থাৎ অন্তঃস্থ শক্তি বাড়বে, অন্তঃস্থ শক্তি বাড়বে। ওকে, তারপরে ডিটি নেগেটিভ, তাহলে তাপমাত্রা হ্রাস পেলে, তাপমাত্রা কমলে ডিইউ হবে নেগেটিভ, অর্থাৎ অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে, অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে। ওকে, আর তাপমাত্রার কোনো পরিবর্তন না হলে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে এই জিনিসটা সুন্দর করে মাথায় রাখবা। ওকে, এইবার আসো কৃত কাজ। কৃত কাজ,
ঠিক আছে, আমরা কোনো একটা তাপগতীয় গ্যাসীয় সিস্টেমের জন্য কৃতকাজের হিসাব নিকাশটা করতে চাই। কোনো একটা তাপগতীয় সিস্টেম, ধরো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে, ভালো করে বুঝবা। এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে, এটা হচ্ছে পিস্টনটা, এটা হচ্ছে পিস্টন। তো আমরা এই সিলিন্ডারে যে গ্যাসটা রাখা আছে, এই গ্যাসের দ্বারা কাজটা হিসাব করতে চাই। গ্যাসের দ্বারা দেখো কাজটা কিভাবে হবে, ভালো করে বুঝবা। দেখো নিজের বিজ্ঞানীর মতো চিন্তা করবা যে তুমি হচ্ছে বিজ্ঞানী। দেখো এটা হচ্ছে একটা পিস্টন, এই যে এটা হচ্ছে একটা পিস্টন। তুমি এই সিলিন্ডারটাকে, আদর্শ গ্যাস ভর্তি সিলিন্ডারটাকে চুলার উপরে নিয়ে বসাইছো, নিয়ে তাপ দিচ্ছ। বলো তো তাপ দিলে তুমি কি দেখতে পারবা? তাপ দিলে দেখবা কিছুক্ষণ পরে এই পিস্টনটা আস্তে 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 উপরের দিকে উঠছে। বলো, কমন সেন্স তো এটাই বলে। এই সিলিন্ডারটাকে নিয়ে চুলার উপরে বসায় তাপ দিচ্ছ, গরম করতেছো, তাহলে ভেতরে গ্যাসের অণুগুলা উত্তপ্ত হবে। গ্যাসের অণুগুলা তো এমনি ছোটাছুটি করতেছে, তারপর যদি আরও তাপ দেওয়া হয় আরও বেশি ছোটাছুটি করবে। তো ছোটাছুটি করলে ভিতরে প্রেশার বাড়তে থাকবে। তো তখন কি হবে? তখন এই যে উপরের যে পিস্টনটা আছে, এই পিস্টনটাকে ধাক্কা দেওয়া শুরু করবে। এই পিস্টনটাকে এইভাবে গ্যাসের অণুগুলা ধাক্কা দিতে থাকবে। অনেকে বলতে ভাই ধাক্কা কি এই দেওয়ালে দিবে না, এই দেওয়ালে দিবে না? দিবে, কিন্তু এই দেওয়াল তো সরতে পারে না, এই দেওয়াল তো আর সরতে পারবে না, নিচের দেওয়াল তো আর সরতে পারবে না। উপরের দেওয়ালটা মুভেবল দেওয়াল, মানে পিস্টন, ওটা মুভ করতে পারে। তাহলে যখনই উপরের দেওয়ালে অর্থাৎ পিস্টনের উপর এফ বল প্রয়োগ করবে, যখন এরকম বল প্রয়োগ করবে, তখন দেখবা পিস্টনটা আস্তে 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 সরে যাচ্ছে। তো মনে করো পিস্টনের খুবই একটা ক্ষুদ্র সরণ হইল, খুবই ক্ষুদ্র একটা সরণ হইল। দুইটা পিস্টন ভাববা না, আগের পিস্টন এটা, সেই পিস্টনটাই একটু ধরো সরে গেছে। এফ পরিমাণ বল প্রযুক্ত হওয়ার কারণে পিস্টনটা ধরো একটু সরে গেছে। এটা পিস্টনের নতুন অবস্থানটা, আগে পিস্টনটা ছিল, এটা পিস্টনের নতুন অবস্থান, পিস্টনটা একটু সরে গেছে। তো পিস্টনটা যদি সরে যায়, দেখো বল প্রযুক্ত হয়েছে, ফলে পিস্টন আগের অবস্থান থেকে এইটুকু সরে গেছে। এই যে এইটুকু ক্ষুদ্র সরণ, এটাকে আমি বললাম ডিএক্স, এক্স পরিমাণ সরণ হয়েছে, ডিএক্স পরিমাণ সরণ হয়েছে। তাহলে তুমি এবার বলো, গ্যাস বল প্রয়োগ করে পিস্টনটাকে ধাক্কা দিয়ে উপরের দিকে উঠাই দিছে না? তাহলে গ্যাস বল প্রয়োগ করে পিস্টনটাকে সরাইছে, গ্যাসের দ্বারা বল প্রযুক্ত হয়েছে, বলের কারণে পিস্টনটা সরে গেছে। তো বল এবং বলের দিকে যদি সরণ হয়, তাহলে বল গুণ বলের দিকে সরণের উপাংশের গুণফলই তো কাজ। তাহলে দেখো এই যে ভিতরে যে গ্যাসটা ছিল, সেই গ্যাসের দ্বারা কাজ হয়েছে না? তুমি কিন্তু পিস্টনটাকে ধাক্কা দিয়ে উপরে উঠাও নাই, তুমি চুলায় বসায় খালি তাপ দিচ্ছ। তো চুলায় বসায় তাপ দিলে গ্যাসটা গরম হয়েছে, গরম হওয়ার পরে ভিতরে প্রেশার বাড়লে একটা সময় ধাক্কা দিছে উপরে। তো ধাক্কা দিলে এফ বল প্রযুক্ত করে ধাক্কা দিছে, ধাক্কা দিলে এক্স পরিমাণ ডিএক্স পরিমাণ খুবই ক্ষুদ্র সরণ হয়েছে। তো এই সরণের জন্য অবশ্যই গ্যাসের দ্বারা কাজ হবে। আমরা সেই কৃত কাজটা হিসাব করতে চাই। তাহলে গ্যাসের দ্বারা কৃত কাজ, গ্যাসের দ্বারা ক্ষুদ্র ডিএক্স সরণে, ক্ষুদ্র ডিএক্স সরণে কৃত কাজ, গ্যাসের দ্বারা কৃত কাজটা হিসাব করব। যেহেতু খুবই ক্ষুদ্র ডিএক্স সরণ, এই ডিএক্স সরণে ক্ষুদ্র কৃত কাজ ডিডাব্লিউ, একেবারে এক্সাক্ট সূত্রটা আমরা লিখব। প্রযুক্ত বল এফ, বলের দিকে সরণের উপাংশ ডিএক্স, বল বলের দিকে সরণের উপাংশ ডিএক্স, বল বলের দিকে সরণের উপাংশ ডিএক্স। তাহলে বলের মান, সরণের মান, বলের দিকে সরণ, বল যেদিকে সরণ সেদিকে, মধ্যবর্তী কোণ cos 0। ওকে, তাহলে এইটা হচ্ছে কৃত কাজ, কি দাঁড়াইলো? এফ ডিএক্স দাঁড়াইলো, cos 0 মানে 1। এবার শোনো, গ্যাসের ক্ষেত্রে যদি কাজ হয়, তাহলে কৃত কাজকে আর আমরা এফ ডিএক্স দিয়ে লিখবো না, কি লিখবো তাহলে? পিডিভি লিখবো। হ্যাঁ, পিডিভি এটা এফ ডিএক্স থেকে আসবে, কিন্তু সামনে আমাদের কৃত কাজ অনেকবার বের করতে হবে। তো আমরা আর এফ ডিএক্স থেকে শুরু করব না, ঠিক আছে? একেবারে ওই টেকনাফ থেকে শুরু করব না, আমরা এফ ডিএক্সকে পিডিভি বানাবো, দেখবো, এখনই দেখবো। এবং এরপরে যখন লিখতে হবে তখন সবসময় পিডিভি, পিডিভি, এফ ডিএক্স এর পরিবর্তে পিডিভি লিখে ফেলবো। পি কি? প্রেশার, ডিভি কি? আয়তনের পরিবর্তন। তো দেখো সেটা কিভাবে। তুমি দেখো এই যে গ্যাসটা পিস্টনের উপর এফ পরিমাণ বল প্রয়োগ করছে না, এই যে পিস্টনের উপর বল প্রয়োগ করলো, এই পিস্টনে কিন্তু সারফেসের একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে এ ক্ষেত্রফল। তাহলে এফ পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এ ক্ষেত্রফলে,
এফ পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এ ক্ষেত্রফলে, এফ পরিমাণ বল প্রযুক্ত হয়েছে, এফ পরিমাণ বল প্রযুক্ত হয়েছে এ ক্ষেত্রফলে, তাই না? লম্বভাবে বল প্রযুক্ত হয়েছে, তাহলে ভিতরে প্রেসার পি, চাপ, প্রেসার, চাপ, গ্যাসের চাপ পি, পি হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ ডিভাইডেড বাই এ। দেখো পিস্টনের ক্ষেত্রফল এ, এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ, তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ বাই এ, দ্যাট ইজ প্রেসার পি। তাহলে আমি এফ ইকুয়াল টু পি এ এটা তো লিখতে পারি, ওকে। তাহলে এফ এর জায়গায় লিখি তো পি ইন্টু এ ইন্টু আবার ডিএক্স। এইবার তাকাও এ আর ডিএক্স একটু চিন্তা করে দেখো, এ হচ্ছে এর ক্ষেত্রফল, পিস্টনের সারফেস এ, আর যতটুকু সরে গেছে ডিএক্স, তাহলে এ ইন্টু ডিএক্স মানে এই যে যতটুকু আয়তন বাড়ছে, দেখো আগে কিন্তু গ্যাসের আয়তন ছিল এইটুকু, যখন পিস্টনটা ধাক্কা দিয়ে উপরের দিকে সরে গেছে তখন কিন্তু গ্যাস হচ্ছে এতটুকুতে আছে, তাহলে গ্যাসের আয়তন বাড়ছে কতটুকু, এইটুকু আয়তন বাড়ছে না? তাহলে যেটুকু আয়তন বাড়ছে ওইটুকুর হিসাব নিকাশ করতে চাই আমরা, যেটুকু আয়তন বাড়ছে ওইটুকুর হিসাব নিকাশ আমরা করতে চাই। তাহলে এই হচ্ছে পিস্টনটা, দেখো এই পিস্টনের সারফেসটা এ, পিস্টনটা সরে এখানে গেছে, এইটুকু হচ্ছে ডিএক্স। তাহলে এই যে যে আয়তনটুকু গ্যাসের যে আয়তনটুকু বাড়লো, দেখো এই যে গ্যাসের আয়তনটুকু বাড়লো, এই আয়তনই তো ক্ষেত্রফল গুণ পুরুত্ব এ ইন্টু ডিএক্স, তাহলে সেটাই তো আয়তনের পরিবর্তন রে ভাই, তাহলে খুবই ক্ষুদ্র আয়তনের পরিবর্তন, যেহেতু ডিএক্স খুবই ক্ষুদ্র সরণ, খুবই ক্ষুদ্র কিন্তু, তাহলে খুবই ক্ষুদ্র সরণ ডিএক্স এর জন্য ক্ষুদ্র আয়তনের পরিবর্তন ডিভি, আর আয়তনের পরিবর্তন ডিভি হচ্ছে এ ইন্টু ডিএক্স, এ ইন্টু পুরুত্ব, তাহলে এ ইন্টু ডিএক্স মানে আয়তনের পরিবর্তন ডিভি, তাহলে কি দাঁড়াইলো পি ডিভি, কি পি ডিভি, এটা কি খুবই ক্ষুদ্রকৃত কাজ। এইবার আমি যদি টোটাল কৃত কাজ চাই কি করতে হবে, এটা তো খুবই ক্ষুদ্রকৃত কাজ, আমি যদি টোটাল কৃত কাজ চাই তাহলে কি করতে হবে বলো, আমি যদি টোটাল কৃত কাজ চাই তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। কেন ইন্টিগ্রেশন করতে হবে, দেখো পিডিভি পাইছি আমরা, ভালো করে বোঝো, কৃত কাজের সূত্র কি পাইছি, পিডিভি। অনেক কথা ভাই আমি পি এর মান এখানে বসাবো, ডিভি এর মান এখানে বসাই দিব। আচ্ছা তুমি বলো তো, কাজ হিসাব করছিলাম আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, কিন্তু এই যে এই অধ্যায় শুরু করার আগেই শেষ করে আসছি। বলো তো কৃত কাজ আমরা কয় ধরনের ক্ষেত্রে বের করছিলাম, কয় ধরনের বলের ক্ষেত্রে, 2 ধরনের বল, মনে পড়ে? কৃত কাজ 2 ধরনের বলের ক্ষেত্রে আমরা বের করছিলাম, একটা ছিল মানে কৃত কাজের এই সূত্র কিন্তু অলওয়েজ ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স, ঠিক আছে, এটা কিন্তু সবসময়। এইবার যদি ধ্রুব বল হয়, ধ্রুব বল হয়, যদি ধ্রুব বল দ্বারা কাজ হয় তাহলে সেই ক্ষেত্রে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডেল এস বা এফ ইন্টু এস আমরা লিখতে পারি। কেন? কারণ ক্ষেত্রফল কৃতকাজ, দেখো গ্রাফে, গ্রাফে ক্ষেত্রফল কৃতকাজ, এখানে ধরো সরণ নিলাম এক্স, এখানে প্রযুক্ত বল এফ। ধ্রুব বল যদি হয়, ধ্রুব বল কেমন, এই যে ধ্রুব বল, বলের মান সরণের সাথে বাড়বেও না কমবেও না, তাহলে ধ্রুব বল এফ, এটা এটা এফ, তো তার জন্য এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল সরণ ঘটলো, তাহলে এটা কি, এটা ডেল এক্স না, ডেল এক্স বা এক্স সরণ, তাহলে কৃতকাজ এফ ইন্টু ডেল এক্স, দেখো এই ক্ষেত্রফলটাই কৃতকাজ কি ছিল তো, তাহলে এই ক্ষেত্রে কৃতকাজকে আমরা কি বলতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডেল এক্স, ইন্টিগ্রেশন লাগছে না ধ্রুব বল হলে। কিন্তু পরিবর্তনশীল বল হলে, যদি পরিবর্তনশীল বল দ্বারা কাজ হিসাব করতাম, পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল দ্বারা কাজ, পরিবর্তনশীল বল কেমন হইতো, বলটা সরণের সাথে চেঞ্জ হইতো, প্রযুক্ত বল এফ সরণ এক্স, তাহলে বল সরণের সাথে পরিবর্তনশীল, বল এরকম সরণের সাথে পরিবর্তনশীল, বল সরণের সাথে এরকম পরিবর্তনশীল, তাই তো, বলটা বাড়বে কমবে উল্টাপাল্টা। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলতাম নাও এইটুকু সরণের জন্য আমার কৃতকাজটা বের করে দাও, এইটুকু সরণের জন্য কৃতকাজ বের করতে চাও, এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল, এইটুকু সরণের জন্য কৃতকাজটা বের করে দাও, তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু, বলো কি করতাম, এই ক্ষেত্রফলটাই কাজ না। এবার কি এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে হবে, বলো তো এফ ইন্টু ডেল এক্স দিলে হবে না, এটা তো আয়তক্ষেত্র না। তাহলে এবার ক্ষেত্রফল বের করার কি উপায় বা কৃতকাজ বের করার কি উপায়, ইন্টিগ্রেশন এফ ডিএক্স, আর এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, কি মনে পড়ে? ঠিক তেমনিভাবে, ঠিক একই রকমভাবে
এই ক্ষেত্রে এই যে গ্যাসের ক্ষেত্রে কাজ, গ্যাসের জন্য গ্যাসের ক্ষেত্রে কৃতকাজের ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, এটা সর্বদা সঠিক সূত্র, এটা নিয়ে কারো কোনো ডিমট নেই। ঠিক আছে, গ্যাসের দ্বারা কাজ ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। এইবার আসো, যখন যখন ধ্রুব চাপ হবে, যখন চাপটা কনস্ট্যান্ট হবে, চাপ কনস্ট্যান্ট, চাপ যখন কনস্ট্যান্ট হবে, পি যখন কনস্ট্যান্ট হবে, দেখো গ্রাফ আঁকি। আগে যেমন এফ এক্স এর গ্রাফ ছিল, বল সরণের গ্রাফ, এখানে বলের জায়গা কে দখল করবে? চাপ পি, আর সরণের জায়গা কে দখল করবে? আয়তন ভি। এবার আসো কনস্ট্যান্ট চাপ, চাপটা কনস্ট্যান্ট পি, এই যে পি কনস্ট্যান্ট, আয়তন ভি ওয়ান থেকে আয়তন ভি টুতে হলো, তাহলে এইটুকু আয়তনের পরিবর্তন, দ্যাট ইজ ডেল ভি। তাহলে কৃতকাজ ডিডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডেল ভি, তাহলে পি তো কনস্ট্যান্ট, আর তার সাথে এইটুকু গুণ দাও ডেল ভি। এই যে পিভি ডায়াগ্রামে দেখো, আগে ছিল এফ এক্স ডায়াগ্রাম, এবার পিভি ডায়াগ্রাম, পিভি, তাহলে পিভি ডায়াগ্রাম, এই যে ক্ষেত্রফলটা কৃতকাজ। তাহলে এইবার আমরা যদি কৃতকাজ ডিডাব্লিউ এখান থেকে যদি কৃতকাজ বের করি, ডাব্লিউ টোটাল কাজ বের করি, তাহলে পি প্রেশার পি তো কনস্ট্যান্ট ইন্টু ডিভি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন, সেখানে টোটাল আয়তনের পরিবর্তন ডেল ভিটা আমরা বসাই দিব। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি। ওকে, এবার যদি চাপটা কনস্ট্যান্ট না হয়, ধরো চাপটা পরিবর্তনশীল চাপ, পরিবর্তনশীল চাপ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা দেখো তুমি, চাপটা ধরো চেঞ্জ হচ্ছে, প্রেশার পি আয়তন ভি, তাহলে পিটা পরিবর্তন হচ্ছে, পি এর চেঞ্জ হচ্ছে, তো পিটা কি হইতে পারে? পিভি ডায়াগ্রাম, পিটা এভাবে চেঞ্জ হইতে পারে, ধরো আয়তনের সাথে পি কমছে। ঠিক আছে, যাই হোক পরিবর্তন হচ্ছে, সহজ কথা পরিবর্তন হচ্ছে। তো পরিবর্তন যদি হয়, এখন যদি আমি বলি নাও এইটুকুর মধ্যে আমাকে এবার কৃতকাজটা বের করে দিবা, তাহলে এই আয়তনটা বের করাই কৃতকাজ। তাহলে এই আয়তনটা বের করলে কি আমি আগের মতো ভি ইনিশিয়াল ভি ফাইনাল, বি ইনিশিয়াল আর ভি ফাইনাল, তাহলে আগের মতো কি এটা খাটাইতে পারবো? এবার এই ক্ষেত্রফল বের করলেই কাজটা বের হবে। এবার এই ক্ষেত্রফল বের করার কি উপায়? যে ভাই ইন্টিগ্রেশন, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন করে কাজটা বের করতে হবে। তাহলে কৃতকাজের সূত্র এখানে হবে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ডিভি, ডিভি আয়তনের সাপেক্ষে, তাহলে ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল, ইন্টিগ্রেশন করে ফেলবো, ইন্টিগ্রেশন করলে কৃতকাজটা বের হয়ে চলে আসবে। বুঝতে পেরেছ? বলো। তাহলে কৃতকাজের হিসাব নিকাশ, গ্যাসের দ্বারা কৃতকাজের হিসাব নিকাশটা আমরা বুঝছি। তাহলে এবার আমরা মোটামুটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ার জন্য রেডি। ঠিক আছে দাদা, আদর্শ গ্যাস চ্যাপ্টারে কি সবগুলো ক্লাস করা লাগবে তাপগতিবিদ্যার জন্য? না, কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, বলো এখন পর্যন্ত কোনো কিছু লাগছে? শুধু একটু বিশ্বাস করে নিলে কিছুই করা লাগবে না, আর বিশ্বাস কম থাকলে সবই করা লাগবে। ঠিক আছে, আজকে কালকে করা লাগবে তো করে ফেলো, সমস্যা কি? আজকে হোক আর কালকে হোক, করা তো লাগবে নাকি? তো করে ফেলো। ডান। এখন আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা পড়তে পারবো এবার। তাহলে এইবার লিখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বিবৃতি দুইজন বিজ্ঞানী প্রদান করছে। প্রথমজন জুল এবং পরের জন হচ্ছে ক্লসিয়াস। তো প্রথমে আসো জুলের বিবৃতি। জুলের বিবৃতি দেখো, কোনো একটা সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তি সেটা কিভাবে খরচ হবে, সেই হিসাব নিকাশটা আমরা করব হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে। কোনো একটা তাপগতীয় সিস্টেম, তাতে আমি তাপশক্তি সরবরাহ করলাম, সেই তাপশক্তিটা কিভাবে খরচ হবে। আমরা তো জানি শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয়। তা আমরা দেখতে চাচ্ছি এই যে তাপশক্তিটা, সেটাকে অন্য অবস্থায় যখন রূপান্তর করব, অন্য কোনো শক্তিতে রূপান্তর করব, এই শক্তির রূপান্তরটা কেমন হবে, এটাই আমরা দেখতে চাই, বা কিভাবে হবে। তো এই জিনিসটাই আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বলবে। তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করো যে তুমি যেহেতু 9-10-এ তড়িৎ পড়ে আসছো, তা আমরা তড়িতের একটা উদাহরণ দেখাই। একটা বৈদ্যুতিক হিটার চিন্তা করো। হিটার
অনেক সময় হিটার দিয়ে তুমি পানি গরম করো না, বা চাটা বানাও না, তো সেরকম একটা বৈদ্যুতিক হিটার আছে। তো আমি একটা বৈদ্যুতিক হিটারের সাহায্যে ধরো আমি পানি গরম করব। তো এই একটা পাত্র নিলাম, এই পাত্রে পানি নেওয়া হইল, আমরা একটা বৈদ্যুতিক হিটারের সাহায্যে চাই এই পাত্রের পানিটা গরম করতে। তো এই হচ্ছে বৈদ্যুতিক হিটারটা, এই যে হিটারের রোধ, হিটারটাকে এই যে পানির মধ্যে নিমজ্জিত করা হয়েছে। দিয়ে এবার এই বর্তনীতে তো তড়িৎ সাপ্লাই দিতে হবে। তো দিয়ে এই যে একটা ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারি, ধর একটা সুইচ, তারপর একটা পরিবর্তনশীল রোধও দিতে পারি। দিয়ে আমরা মোটামুটি একটা বর্তনী কমপ্লিট করে সুইচটা অন করে দিলাম। অন করে দিলে কী হবে, ব্যাটারি এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, তাহলে প্লাস থেকে এভাবে কারেন্ট যাবে, এভাবে তড়িৎ প্রবাহ হবে, এভাবে তড়িৎ প্রবাহ হবে। তো যতক্ষণ তড়িৎ প্রবাহ চলবে, ধরো সেই সময়টা হচ্ছে টি সময় ধরে তড়িৎ প্রবাহ চললো, টি সময়। এই যে হিটারের যে রোধের মান আর, এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ আই। কিছুক্ষণ পরে তুমি দেখবা পানি গরম হয়ে গেছে। তো পানি গরম হয়েছে মানে কি, তাপ পাইছে, তাপ শক্তি। পানি গরম হয়েছে মানে পানি তাপ শক্তি পাইছে। কথা হচ্ছে কি, এই তাপ শক্তিটা সে পাইলো কোত্থেকে? তড়িৎ শক্তি থেকে। তড়িৎ শক্তি তাপ শক্তিতে কনভার্ট হয়েছে কিভাবে? আমি ওই যে সাপ্লাই দিছিলাম ব্যাটারি, তো সুইচ যখন অন করে দিয়েছি তখন এই বর্তনীতে তড়িৎ প্রবাহিত হয়েছে। আর তড়িৎ প্রবাহ হলে এই যে রোধ, এই রোধের অ্যাক্রসে তড়িৎ শক্তিটা খরচ হয়েছে। রোধের অ্যাক্রসে, রোধের মধ্য দিয়ে যখন আই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, রোধের মান কত? আর। তো তুমি এগুলো কিন্তু জানো যে রোধের অ্যাক্রসে ব্যয়িত তড়িৎ শক্তি, রোধে, এগুলো কিন্তু 9 10-এ পড়া, রোধে ব্যয়িত তড়িৎ শক্তি। বিদ্যুৎ বিল হিসাব নিকাশে ম্যাথ করছো না, তো সেখানে কিন্তু তুমি দেখছো যে রোধে ব্যয়িত তড়িৎ শক্তি, ধরো ডাব্লিউ দিয়ে লিখলাম, এই তড়িৎ শক্তিটা, এই ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি। আরও অনেকগুলো সূত্র আছে, আমি এটা লিখলাম আই স্কোয়ার আর ইন্টু টি, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। এই তড়িৎ শক্তিটাই কনভার্ট হয়েছে কিসে? তাপ শক্তিতে। এই যে তড়িৎ শক্তিটা, এই তড়িৎ শক্তিটা হচ্ছে পানির গৃহীত তাপ শক্তি, পানির গৃহীত তাপ শক্তি। পানি যে তাপ শক্তিটা গ্রহণ করছে সেই গৃহীত তাপ শক্তি হচ্ছে কিউ। আর সেই কিউ ইকুয়াল টু ধরো এম এস ডেল্টা থেটা, কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা থেটা। পানির ভর কত? এম এস কি? আপেক্ষিক তাপ। ডেল থেটা মানে পানির তাপমাত্রা আগে কত ছিল, পরে কত হয়েছে, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন। তো এই পানির গৃহীত তাপ শক্তিটা, এটা কোত্থেকে আসছে? তড়িৎ শক্তিকে। তাহলে আমরা তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে কনভার্ট করছি, তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে কনভার্ট করছি। তো আমি যদি 10 জুল তড়িৎ শক্তি খরচ করি, চিন্তা করো, আমি যদি 10 জুল তড়িৎ শক্তি খরচ করি এবং সেই শক্তির যদি কোনোভাবে কোনো লস টস না হয়, তাহলে ওই 10 জুল তড়িৎ শক্তিটাই তাপ শক্তিতে রূপান্তরিত হবে, তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। আমি যদি 10 জুল তড়িৎ শক্তি খরচ করি, সেই 10 জুল তড়িৎ শক্তিটাই হিট এনার্জিতে কনভার্ট হবে, তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটাই, যে তুমি যদি তাপ শক্তিকে অন্য কোনো শক্তিতে অথবা অন্য কোনো শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করো, তাহলে এরা পরস্পরের সমানুপাতিক হবে। যত বেশি তুমি তাপ শক্তি এখানে খরচ করবা, তত বেশি তড়িৎ শক্তি পাওয়া যাবে। যত তড়িৎ শক্তি খরচ করবা, তত বেশি তাপ শক্তি পাওয়া যাবে, মানে ভাইস ভার্সা। তাপ শক্তিকে কাজে বা যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করলে এরা পরস্পরের সমানুপাতিক হবে। অনেকে বলতে পারে, ভাই এরা পরস্পরের সমানুপাতিক কেন? সমান হবে তো, সমান হবে তো, ইয়েস সমান হবে, কিন্তু বিজ্ঞানী জুল কি বলছে? সমানুপাতিক বলছে। কেন বলছে আসো আমরা দেখতেছি। আসলে কি মনে হয় সমান হওয়ার কথা না? ভালো করে বোঝো, তুমি নিজেকে চিন্তা করো, তুমি হচ্ছে জুলের চেয়েও বড় বিজ্ঞানী। আমি যদি এখানে তড়িৎ শক্তি খরচ করি 10 জুল, 10 জুল তড়িৎ শক্তি খরচ করি, যে তড়িৎ শক্তি 10 জুল, ডাব্লিউ ইকুয়াল টু 10 জুল, তাহলে সেই তড়িৎ শক্তি তাপ শক্তিতে কনভার্ট হবে। তো তড়িৎ শক্তি যদি 10 জুল খরচ হয়, তাপ শক্তি কিউও হবে 10 জুল। সমানুপাতিক কেন রে ভাই? সমান হবে। হ্যাঁ তাই তো হওয়া উচিত, কিন্তু জুল বলছে সমানুপাতিক হবে। তাহলে আমরা জুলের বিবৃতিটাকে একটু দেখি। তাপ শক্তিকে কাজে বা যান্ত্রিক শক্তিতে এবং যান্ত্রিক শক্তিকে তাপে রূপান্তরিত করলে, যান্ত্রিক শক্তিকে তাপে রূপান্তরিত করলে তাপে রূপান্তরিত
করলে এরা পরস্পরের সমানুপাতিক হবে। কি হবে? এরা পরস্পরের সমানুপাতিক হবে। ওকে, গুড, ভালো কথা। তাহলে ধরো কৃত কাজ বা যান্ত্রিক শক্তি হচ্ছে ডাব্লিউ, যান্ত্রিক এই যে কাজে বা যান্ত্রিক শক্তিতে, দ্যাট ইজ ডাব্লিউ। আর তাপ শক্তি ধরো কিউ। তাহলে কিউকে ডাব্লিউতে, ডাব্লিউকে কিউতে রূপান্তরিত করলে এরা পরস্পরের সমানুপাতিক হবে। ঠিক আছে, এরা পরস্পরের সমানুপাতিক হবে। তাহলে আসো সূত্র লিখি। জুলের বিবৃতি বলছে সমানুপাতিক, কিন্তু আমাদের মনে হচ্ছে আরে সমান হওয়া উচিত, কিন্তু জুল তো বলছে সমানুপাতিক। তো জুলের কথাটা অনুযায়ী আমরা একটু লিখি, জুলের যে কথাটা এটা আমরা একটু লিখি। তাহলে ডাব্লিউ সমানুপাতিক কিউ। আবার কোনো কোনো বইতে কিউকে হিট এনার্জি এইচ দিয়েও লিখছে। ওকে, তাহলে অর ডাব্লিউ সমানুপাতিক এইচ। এবার দেখো সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক দিতে হবে না? সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক দিতে হবে না? সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম, দিয়ে একটা ধ্রুবক দিব। এই ধ্রুবকটা হচ্ছে জে। এই ধ্রুবকটা কি? ধ্রুবকটা হচ্ছে জে। জে হচ্ছে ধ্রুবক। এই জেকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুলের ধ্রুবক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল কনস্ট্যান্ট, জুলের ধ্রুবক। ঠিক আছে, এই জে এর মান কত? জে এর মান হচ্ছে 4.2। জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। জুল পার ক্যালোরি, এটা হচ্ছে জে এর মান। তাহলে এখান থেকে আমরা এই যে ডাব্লিউ ইকুয়াল টু জে কিউ পাইলাম। প্রশ্ন হচ্ছে যে জে এর মান কেন এটা হলো? প্রশ্ন হচ্ছে জে এর মান কেন এটা হলো? এবং আরেকটা জিনিস হচ্ছে সমানুপাতিক কেন দরকার ছিল? সমান দিয়ে লিখতাম, ডাব্লিউ সমান সমান কিউ, এটাই লিখতাম। ওকে, শোনো, এবার শোনো, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এই যে জুলের বিবৃতি থেকে, জুলের বিবৃতি বইয়ের কথাবার্তা আমি লিখছি সুন্দর করে। এবারে জুলের বিবৃতি থেকে আমরা সূত্র পাইলাম। দেখো ডাব্লিউ সমানুপাতিক কিউ, কোনো সমস্যা নেই। তুমি সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে ধ্রুবক এক দিবা, কোনো সমস্যা নেই। ডাব্লিউ সমানুপাতিক কিউ, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে ভাই ধ্রুবক দিব এক, ডাব্লিউ সমান সমান কিউ। এস, কোনো সমস্যা নেই। তো ব্যাপারটা হচ্ছে শোনো, জুল যখন এই সূত্রটা দেয় তখন যান্ত্রিক শক্তি বা কাজের একক ছিল জুল, কিন্তু তাপের একক ছিল ক্যালোরি। তাপের একক কি ছিল? ক্যালোরি। তাপের প্রচলিত একক, বহুল প্রচলিত একক ছিল ক্যালোরি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে সমানুপাতিক চিহ্ন বলে কিন্তু জুল ঠিকই বলছে, কারণ তাপকে এই যে কিউ, একে বোঝানো হচ্ছে ক্যালোরি এককে, আর তাপ যান্ত্রিক শক্তি বা কাজকে ডাব্লুকে, এটাকে বোঝানো হচ্ছে জুল এককে। জুল এককে ভালো করে বুঝো। তাহলে কি আমি সমান চিহ্ন লিখতে পারি? বলো, তুমি বলো। তাপ কোন এককে বোঝানো হচ্ছে? তখন যদি বলা হয়তো তাপ, যে কি পরিমাণ তাপ, তখন বলতো মানুষ বলতো এই যে 10 ক্যালোরি, 20 ক্যালোরি, 50 ক্যালোরি, ক্যালোরি দিয়ে বলতো। ক্যালোরি এককে তাপকে ডিফাইন করা হইতো। তাহলে তাপ হচ্ছে ক্যালোরি এককে, আর কাজ বা যান্ত্রিক শক্তি হচ্ছে জুল এককে। তাহলে আমি যদি বলি ডাব্লিউ সমান সমান কিউ, এটা কি তুমি মানবা? কোনোদিন মিটার সমান সমান সেন্টিমিটার হয়? বলো, মিটার সমান সমান সেন্টিমিটার হয় না, মিটার সমান সমান সেন্টিমিটার হয় না। তাহলে আমি যদি ধরো 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তো না, এটা তো ভুল। 100 সেন্টিমিটার তো না, এটা তো ভুল, তাই না? তাহলে আমি যদি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটা আসলে 1 মিটার সমান সমান কত হবে এটা যদি লিখতে চাই, মানে 100 সেন্টিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হয় বলো তো? 100কে 10⁻⁻2 দিয়ে গুণ দিতে হয় না? তাহলে আমি মিটার বলতে পারবো না? মানে 100 সেন্টিমিটার, এটাকে যদি আমি মিটার দিয়ে লিখতে চাই, তাহলে 100 সেন্টিমিটার সমান সমান কি 100 মিটার আমি লিখতে পারবো? ভালো করে বোঝো, আরেকবার বলছি, 100 সেন্টিমিটার এটা সমান সমান কি আমি 1 মিটার লিখতে পারবো? না, এই 1 মিটার লিখলে তো ভুল হবে। তাহলে 100 সেন্টিমিটার এটাকে যদি আমি মিটারে লিখতে চাই, তাহলে কত মিটার লিখবো? 100 লিখবো? 100 মিটার লিখবো? বলো, সরি, 100 সেন্টিমিটার সমান সমান 100 সেন্টিমিটার সমান সমান 100 মিটার, এটা কি লেখা কি আমার ঠিক হবে? বলো, এটা তো লেখা ঠিক হবে না। কিন্তু আমি ধরো 100 সেন্টিমিটার সমান সমান মিটার লিখতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার কি করতে হবে? যে মানটা আছে তাকে 10⁻⁻2 দিয়ে গুণ করতে হবে, দেন আমি লিখতে পারবো। তাহলে কি করা লাগতেছে? একটা সংখ্যা দিয়ে গুণ করা লাগতেছে না? ভালো করে বোঝো, একটা সংখ্যা দিয়ে কি গুণ করা লাগতেছে না?
এই যে সংখ্যাটি দিয়ে গুণ করা লাগতেছে এটাই তো ধ্রুবক। তো এটাই হচ্ছে ব্যাপার যে জুল কি ক্যালোরির সমান না, তো ভাই তাহলে জুল তো ক্যালোরির সমান না। তাহলে কি করব, এমন একটা সমানুপাতিক ধ্রুবক আনবো যেটা গুণ করব ক্যালোরির সাথে, সেটা জুল হয়ে যাবে। যেটা ক্যালোরির সাথে গুণ করব সেটা জুল হয়ে যাবে। তো 1 ক্যালোরি সমান 4.2 জুল। ভালো করে বোঝো, 1 ক্যালোরি সমান কি 4.2 জুল। তাহলে কিউ ক্যালোরি সমান সমান কত, কিউ ক্যালোরি সমান সমান কিউ ইন্টু 4.2 জুল। তাহলে এখানে যে মানটা দিব, যেটা গুণ করব সেটা হবে 4.2, অর্থাৎ যে যদি গুণ করি যে এর মান হবে 4.2। আমার কথা কি বুঝছো, আমার কথা কি বোঝা গেছে? তাহলে ডাব্লু সমানুপাতিক কিউ, ঠিক আছে। এবার সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে যে আনবো, যে এর মান হবে, যে এর মান হবে যে 4.2, যে এর মান হবে 4.2, একক হবে জুল পার ক্যালোরি। তাহলে দেখো যদি একক হয় জুল পার ক্যালোরি আর কিউ হচ্ছে ক্যালোরি, তাহলে ক্যালোরি ক্যালোরি কেটে ক্যালোরি ক্যালোরি কেটে জুল থাকবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে কাহিনী। এখন তুমি যদি ম্যাথ করার সময় কখনো কিউকে জুল এককে নাও, আবার ডাব্লুকে জুল এককে নাও, তাহলে তো তোমার আর তো এখানে যে দিয়ে গুণ করা লাগতেছে না, 4.2 দিয়ে গুণ করা লাগতেছে না, জুল সমান সমান তো জুল। তাহলে ভালো করে বোঝো, এবার সুন্দর করে বোঝো। 10 ক্যালোরি তাপকে যদি আমি কাজে রূপান্তরিত করি, তাহলে কাজ ডাব্লু সমানুপাতিক কিউ, ঠিক আছে। তখন সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে 10 ক্যালোরি, কিন্তু কিউ কিন্তু ক্যালোরি এককে, তাহলে ক্যালোরি এককে যখন, তখন যে গুণ দিয়ে ক্যালোরির সাথে যে গুণ দিয়ে আমি জুল বানাই ফেলবো। কিন্তু আমি বললাম যে ডাব্লু সমানুপাতিক কিউ, কিউ হচ্ছে 10 জুল। ওকে, তাহলে কিউ তো 10 জুলই বলছো, কিউ কোন এককে বলছো, জুল এককে বলছো, তো জুল এককে বললে তখন সমান সমান এই। তো এই কাহিনীটা খুব ভালো করে বুঝিও, বুঝতে পারছো? এই কাহিনীটা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকাই ওই কাহিনীটা। তাহলে আমি যদি ডাব্লু এবং কিউ দুটোই জুল এককে নিই, তাহলে তো সমান সমান দিয়ে লিখে ফেলবো, কোনো কিছুই গুণ করতে হবে না। আর যখন কিউ থাকবে ক্যালোরিতে, তখন যদি আমার সূত্রটা লিখতে হয়, তাহলে কিউ এর সাথে 4.2 গুণ দিব। মানে সহজ কথা কি জানো, ক্যালোরিকে জুল করতে গেলে কত গুণ দিতে হয়? 4.2 গুণ দিতে হয়। এটাই হচ্ছে কাহিনী, আর কিছুই না। ক্যালোরিকে জুল করতে গেলে কত গুণ দিতে হয়? 4.2 গুণ দিতে হয়। এটাই হচ্ছে কাহিনী। তাহলে জুলের বিবৃতি বোঝা গেছে। এবার দেখো, জুলের বিবৃতিতে অভ্যন্তরীণ শক্তির কোনো জায়গাই নাই। দেখো, অভ্যন্তরীণ শক্তির কোনো জায়গাই নাই। তাপের কথা আছে আর কাজের কথা আছে, অভ্যন্তরীণ শক্তির কোনো জায়গাই নাই। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার আমি একটা উদাহরণ বলি। তুমি এখানে জুলের সূত্রটা একটু খাটানোর চেষ্টা করবা, দেখবা জুলের সূত্রটা খাটাইতে পারতেছো না। কিভাবে? একটা সিলিন্ডার, পিস্টন সংযুক্ত সিলিন্ডার, পিস্টন সংযুক্ত সিলিন্ডার। এই পিস্টন সংযুক্ত সিলিন্ডারে চুলায় বসে তুমি তাপ দিছো, চুলায় বসে তুমি তাপ দিছো। দেখো, চুলায় বসে তাপ দেওয়া হয়েছে কিউ 10 জুল। 10 জুল তাপ দেওয়ার পরে এই যে গ্যাসটা গরম হবে, গ্যাসটা উত্তপ্ত হবে। তো গ্যাসটা উত্তপ্ত হলো, উত্তপ্ত হওয়ার পরে আস্তে আস্তে এই পিস্টনটাকে না ঠেলা শুরু করবে। তখন পিস্টনটা উপরের দিকে উঠবে। পিস্টনটা মনে করো উপরের দিকে এখানে আসলো, পিস্টনটা উপরের দিকে এখানে এসে পৌঁছাইলো। তাহলে দেখো, আগে ছিল এটুকু আয়তন V1, এখন পিস্টন এখানে সরে আয়তন বেড়ে হলো V2। তাহলে আয়তন এটুকু বাড়লো, দ্যাট ইজ ডেল ভি বা ডিভি বা ডেল ভি, যেটাই হোক, আয়তন বাড়লো। অবশ্যই ভিতর থেকে গ্যাস ধাক্কা দিছে, বল প্রযুক্ত করছে, প্রযুক্ত বল F। তাহলে তার জন্য কিন্তু একটা কাজ হয়েছে, তার জন্য কিন্তু একটা কৃত কাজ হয়েছে। কৃত কাজ W = PdV, ঠিক আছে, DW = PdV, একটা কাজ হয়েছে। এই যে কৃত কাজটা, তুমি কতটুকু তাপ শক্তি দিছিলা? 10 জুল। কৃত কাজ কত হবে? যে ভাই কৃত কাজও হবে 10 জুল। উত্তর হচ্ছে না, কৃত কাজ 10 জুল হবে না, 10 জুল হবে না। কেন? কারণ তুমি তাপ দিছো 10 জুল, গ্যাস উত্তপ্ত হয়েছে না, গ্যাসটা গরম হয়েছে না। গ্যাসটার আগে তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। তুমি তাপশক্তি সরবরাহ করার কারণে, চুলায় বসায় তাপশক্তি সরবরাহ করার কারণে গ্যাসের ভিতরে উত্তপ্ত হয়েছে, উত্তপ্ত হয়ে হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা বাড়লো না? তো আমরা তো একটু আগে দেখছি তাপমাত্রা বাড়লে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়ে।
তাহলে গ্যাস যদি উত্তপ্ত হয় অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাহলে অভ্যন্তরীণ শক্তির জন্য কিছু খরচ হয়েছে না? তাহলে তুমি দিছো কত? 10 জুল। শক্তির তো সৃষ্টি বা ধ্বংস নেই, তাই না? শক্তি তো টুপ করে আকাশ থেকে পড়বে না। শক্তির ব্যাপারটা কী হবে? শক্তি সংরক্ষণশীল। আমি 10 জুল তাপ শক্তি দিছি, পুরো 10 জুল কাজ হবে না, কারণ গ্যাসটা উত্তপ্ত হবে। তো গ্যাসটা উত্তপ্ত হলে গ্যাসের অন্তস্থ শক্তি বাড়বে, তাহলে ওখানেও তো আমার কিছু শক্তি খরচ হবে। তাহলে 10 জুল যদি তাপ দেওয়া হয়, তাহলে দেখা যাবে ধরো 4 জুল গ্যাসের অন্তস্থ শক্তি পরিবর্তনে খরচ হয়েছে, অন্তস্থ শক্তি বাড়ছে। তাহলে বাকি থাকলো কয় জুল? বাকি থাকলো 6 জুল। তাহলে কৃতকাজ 10 জুল না, কৃতকাজ হবে 6 জুল। বুঝছো? তাহলে দেখো তো জুলের বিবৃতি, জুল কি বলে? জুলের বিবৃতি অনুযায়ী ডাব্লিউ সমান সমান কিউ। যদি আমি জুল এককে নিই, আমি কিউও নিব জুল এককে, ঠিক আছে, ডাব্লিউ নিব জুল এককে, তাহলে ডাব্লিউ সমান সমান কিউ। আর যদি কিউ ক্যালোরি এককে থাকতো তাহলে আমরা নিতাম যে কিউ, কিন্তু ক্যালোরি এককে না, তো আমি তো কিউ জুল এককে দিছি। দেখো তাহলে ডাব্লিউ সমান সমান কিউ, তো ডাব্লিউ কত? ডাব্লিউ 6, কিউ কত? 10, তো 6 সমান সমান 10। এটা হয় নাকি? এটা তো হলো না। তাহলে জুলের বিবৃতি তো এখানে ঠিকঠাকভাবে প্রযোজ্য হলো না। হলো? তাহলে গ্যাসীয় সিস্টেমের জন্য, এই যে গ্যাসীয় সিস্টেমের জন্য জুলের বিবৃতিটা তো প্রযোজ্য হলো না। গ্যাসীয় সিস্টেমের জন্য জুলের বিবৃতি প্রযোজ্য হলো না। এখন তাহলে কি করতে হবে? জুলের বিবৃতিটাকে সংশোধন করতে হবে গ্যাসীয় সিস্টেমের জন্য। যেখানে ধরো অভ্যন্তরীণ শক্তি নাই, সেখানে সরবরাহকৃত তাপশক্তির পুরোটাই কাজ। যেখানে ঘুষ নাই, সেখানে যা তুমি দিবা পুরোটাই কাজ। কিন্তু বাংলাদেশে তো ঘুষ আছে, তাহলে বাংলাদেশের সিস্টেমের জন্য জুলের বিবৃতি প্রযোজ্য না। বুঝলা? গ্যাসীয় সিস্টেমের জন্য জুলের বিবৃতি প্রযোজ্য না। তুমি প্রথমে গ্যাসে তাপ দিবা, গ্যাস আগে নিজের পকেট ভারী করবে, আগে নিজের পকেটে ঢুকাবে। 10 টাকা দিছো, 4 টাকা আগে নিজের পকেটে ঢুকাবে, তারপর 6 টাকার কাজ করে দিলে দিবে। বুঝছো? তাহলে এই ক্ষেত্রে তো গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে তো জুলের বিবৃতি প্রযোজ্য করা যাচ্ছে না, কারণ জুলের বিবৃতি অভ্যন্তরীণ শক্তি নিয়ে কোনো কথা বলে না। জুলের বিবৃতি থেকে অভ্যন্তরীণ শক্তির ধারণা পাওয়া যায় না। জুলের বিবৃতিতে অন্তস্থ শক্তির পরিবর্তনের এই যে অন্তস্থ শক্তি যে বাড়লো 4 জুল, এটার তো কোনো কথাবার্তা নেই। তো অন্তস্থ শক্তি পরিবর্তনের কথা নাই, কথার উল্লেখ নাই। ঠিক আছে? তাহলে জুলের বিবৃতিটা তো আমরা তাহলে এই তাপগতীয় সিস্টেমের জন্য খাটাইতে পারবো না। তো কি করতে হবে? তাহলে জুলের বিবৃতি হবে না। এই কারণে বিজ্ঞানী ক্লসিয়াস সে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটা নতুন রূপ নিয়ে হাজির হইল। ক্লসিয়াসের নতুন রূপ নিয়ে হাজির হওয়ার দরকার নেই, তুমি একটু হাজির হয়ে যাও তো। তুমি বলো তো, তুমি এটাকে সংশোধন করে কি বলবা? বলো কি বলবা? জুল কি করছে? জুল অভ্যন্তরীণ শক্তির কথাটা ভুলে গেছে। সে বলছে যা দিবা পুরাটাই কাজ হবে না, যা দিব পুরাটা কাজ হবে না, কিছু গ্যাসের পকেটে ঢুকাবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে খরচ হবে। তাহলে আমরা কি বলতে পারি? জুলের বিবৃতিটাকে সংশোধন করে নতুন করে আমরা কি বলতে পারি? যেখানে অভ্যন্তরীণ শক্তিটাকে আমরা আনবো, অভ্যন্তরীণ শক্তির কথা আমরা ভুলে যাব না। তাহলে কি বলতে পারি? কোনো তাপগতীয় সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তির কিছু অংশ উক্ত গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে খরচ হবে এবং বাকি অংশ দ্বারা কার্য সম্পাদন হবে, বাকি অংশ দ্বারা কৃতকাজ হবে। সরবরাহকৃত তাপশক্তির পুরোটাই কাজ না, কিছুটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে খরচ হবে। এই কথাটাই বিজ্ঞানী ক্লসিয়াস বলছে। এটাই হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। তাহলে চলো এবার ক্লসিয়াসের বিবৃতিটা লিখে ফেলি। ক্লসিয়াসের বিবৃতি, ওকে। এই অধ্যায়ে বারবার খালি সিলিন্ডারই আঁকতে হবে, বুঝলা? তাহলে এটা হচ্ছে একটা তাপগতীয় গ্যাসীয় সিস্টেম, ওকে। এটা একটা তাপগতীয় গ্যাসীয় সিস্টেম। এই তাপগতীয় গ্যাসীয় সিস্টেমে তাপশক্তি সরবরাহ করব। এই তাপগতীয় গ্যাসীয় সিস্টেমে তাপশক্তি সরবরাহ করব। সরবরাহকৃত তাপশক্তি ডিকিউ দিয়ে প্রকাশ করলাম।
কেন ভাই কিউ দিলাম না কেন? দিতে পারো তুমি, কিউ দাও, প্রথমে কিউই দিলাম। তো আমি কত দিলাম? ধরো 10 জুল দিলাম। তাহলে কি হবে? এই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ইউ, সেখানে খরচ হবে, অভ্যন্তরীণ শক্তি ইউ সেখানে খরচ হলো ধরো 4 জুল। তারপরে দেখা যাবে কি পিস্টনটা আস্তে আস্তে ধাক্কা খেয়ে খেয়ে উপরের দিকে উঠবে, আর পিস্টন যখন ধাক্কা খেয়ে খেয়ে উপরের দিকে উঠবে তখন আয়তনের পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তনে কৃত কাজ থাকবে ডাব্লু। এই কৃত কাজ হচ্ছে ধরো বাকি 6 জুল কৃত কাজ। তাহলে আমরা কি লিখতে পারি? কোনো তাপগতীয় সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির, ক্লসিয়াসের বিবৃতি, কোনো তাপগতীয় সিস্টেমে, কোনো তাপগতীয় সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তির, সরবরাহকৃত তাপশক্তির, কোনো তাপগতীয় সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তির কিছু অংশ, কিছু অংশ ওই সিস্টেমের, এই যে সিস্টেম মানে গ্যাসটা, তাহলে ওই সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে খরচ হবে, অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে খরচ হবে এবং এবং বাকি অংশ দ্বারা, এবং বাকি অংশ দ্বারা কার্য সম্পাদন হবে, কার্য সম্পাদন হবে। তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে ম্যাথমেটিক্যালি সরবরাহকৃত তাপশক্তি কিউ, অন্তঃস্থ শক্তি ইউ এবং কৃতকাজ ডাব্লু, ঠিক না? 10, 4, 6। এবার একটু খুব ভালো করে বুঝো, সূত্রটাকে আমরা এই ফরম্যাটে লিখব না। কেন? কারণ দেখো অভ্যন্তরীণ শক্তি ইউ লিখছো না, ঝামেলাটা কোথায়? তুমি তাপশক্তি দিছো কত? দিছো হচ্ছে 10, তাহলে এখানে 10, অভ্যন্তরীণ শক্তি কত? 4। মিথ্যা কথা, অভ্যন্তরীণ শক্তি আগে কিছু ছিল, ধরো গ্যাসের আগে একটা তাপমাত্রা ছিল না, ফলে অভ্যন্তরীণ শক্তি ছিল ধরো 100 জুল, পরে তাপমাত্রা বাড়ছে, বেড়ে অভ্যন্তরীণ শক্তি হয়েছে 104 জুল। বাড়ছে কত? বাড়ছে 4 জুল, 100 থেকে 4 হয়েছে, 104 হয়েছে, বাড়ছে 4 জুল। তাহলে এই যে মানে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আগে থেকে তো শূন্য ছিল না। অনেকে বলতে ভাই আগে শূন্য ছিল, এই অভ্যন্তরীণ শক্তি শূন্য হয় কখন জানো? পরম শূন্য তাপমাত্রায়। ইউ ইকুয়াল টু কি? F/2 nRT, টি 0, পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিন, 0 হইলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শূন্য হবে। তো নর্মালি ধরো কোনো একটা গ্যাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শূন্য না, কিছু তো একটা আছে। তারপরে আমি তাপ দিলাম, তাপ দিলে অন্তঃস্থ শক্তি আরও একটু নিল, ফলে অন্তঃস্থ শক্তি বাড়লো, তাহলে বেড়ে 100 থেকে 104 হলো, তাহলে বাড়লো কতটুকু? বাড়লো তো 4। তাহলে এটা কিন্তু ইউ না, কত এটা? ডেল ইউ। কেউ যদি বলো ইউ, তাহলে তো কি বসাবা? কিউ দিলাম কত? 10, ইউ হলো কত? 104, ইউ 104 হলো না? 104, আর কাজ হলো কত? 6, তাহলে কি সমান হলো? বলো, লেখা ঠিক হলো? তাহলে ঠিকঠাকভাবে কিভাবে লিখবো বলো? এখানে আসলে ইউ হবে না, কি হবে? এখানে আসলে হবে ডেল ইউ, পরিবর্তন 4, 104 না, কি হবে? 4। আর এখানে কৃত কাজ, তাহলে দেখো এই ইউ হবে ডেল ইউ, তো ইউকে যদি আমরা ডেল ইউ দিয়ে লিখি, তাহলে একটা কাজ করি, সবাইকে ডেল দিয়ে দিই, তাহলে ডাব্লুকে আমরা লিখি ডেল ডাব্লু, কিউকে লিখি আমরা ডেল কিউ, তাহলে ডেল কিউ এর মানটাই হবে, দেখো তখন এই ডেল কিউ এর মানটাই হবে 10 জুল, ডেল ইউ এর মানটাই হবে 4 জুল, আর ডেল ডাব্লু কৃত কাজ সেটা হবে 6 জুল। তাহলে আমরা তখন ফরম্যাটটাকে আমরা পরিবর্তন ফরম্যাটে লিখব, ঠিক আছে? এই ফরম্যাটে লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, তো এই কারণে আমরা এই ফরম্যাটে লিখব। আর পরিবর্তনটা যদি খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন চিন্তা করি, তাহলে তখন ডিইউ ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস হবে ডিডাব্লু। বুঝতে পারছো? এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের রূপ। এবং আমরা এই অধ্যায়ে যেহেতু তাপগতীয় সিস্টেম, তাপগতীয় গ্যাসীয় সিস্টেম নিয়ে আলোচনা করব বিশেষ করে, এই কারণে আমরা এই সূত্রটাকেই আমরা সবসময় খাটানোর চেষ্টা করব। জুলের বিবৃতিও ভুলে যাও, আর লাগবে না জুলের বিবৃতি, ঠিক আছে? জুল এই অভ্যন্তরীণ শক্তির কথাটা ভুলে গেছিল, তা আমরা অভ্যন্তরীণ শক্তিটাকে অবশ্যই ভুলে যাব না, অভ্যন্তরীণ শক্তি সহ সূত্রটা আমরা লিখব। তাহলে 10 জুল তাপশক্তি সরবরাহ করলে 4 জুল ধরা গেল অন্তঃস্থ শক্তি পরিবর্তনে খরচ হলো, আর বাকিটুকু দ্বারা কার্য সম্পাদন হলো। অন্তঃস্থ শক্তি বাড়বে সবসময় যে তাই না, অন্তঃস্থ শক্তি কমতেও পারে, আবার আমি যে তাপশক্তি সরবরাহ করবো এমনটা না, ইভেন এই সিস্টেম তাপশক্তি পরিবেশেও ছাড়তে পারে, অর্থাৎ তাপসে হারাতে পারে। আমি চুলায় বসায় গরম করলাম, কেন? গরম জিনিস ঠান্ডা করব সেটাও হইতে পারে, তাহলে তাপ গ্রহণও হতে পারে,
তাপ বর্জন হতে পারে। গ্রহণ হইলে ডিকিউ হবে পজিটিভ, আর যদি বর্জন করে তাহলে হবে নেগেটিভ। তো কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেরকম একটা ছক আমরা তৈরি করব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা একটা ছক তৈরি করব যে কখন কোনটা পজিটিভ এবং কখন কোনটা নেগেটিভ হবে। এক, দুই, তিন। দেখো ডিকিউ, ডিইউ, ডিডাব্লিউ, এটা হচ্ছে কখন পজিটিভ হবে আর এটা হচ্ছে কখন নেগেটিভ হবে। কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, ঠিক আছে। আসো তাকাও বোর্ডে তাকাও, কখন পজিটিভ হবে ডিকিউ। আমি যদি কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করি, কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হলে, তাপশক্তি সরবরাহ হলে বাইরে থেকে তাপশক্তি পাঠাচ্ছি, সিস্টেমকে দিচ্ছি, চুলায় বসায় তাপ দিচ্ছি, তাপ গ্রহণ করতেছে, তাহলে কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ হলে অর্থাৎ সিস্টেম তাপ গ্রহণ করলে, সিস্টেম তাপ গ্রহণ করলে, ঠিক আছে। নেগেটিভ কখন হবে? যখন তাপ বর্জন করবে, সিস্টেম তাপ বর্জন করলে। তাহলে সিস্টেম তাপ বর্জন করলে, তাপ হারালে, ওকে। এবার দেখো ডিইউ, ডিইউ কি অন্তঃস্থ শক্তি না? ডিইউ অন্তঃস্থ শক্তি। এই ডিইউ সমান সমান সূত্র বলো তো আগে, F/2 NR DT। তো ডিইউ কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে লিখে রাখছি। যদি তাপশক্তি ধরো আমি সরবরাহ করলাম, সিস্টেমের তাপমাত্রা বাড়লো, ঠিক আছে, ডিইউ কার উপর ডিপেন্ড করবে? ডিটি, টেম্পারেচারের উপর। তাহলে তাপমাত্রা বাড়লে ডিটি হবে পজিটিভ, আর ডিটি পজিটিভ হলে, এটা পজিটিভ হলে ডিইউ হবে পজিটিভ। তাহলে তখন অন্তঃস্থ শক্তি বাড়বে, অন্তঃস্থ শক্তি বাড়বে, অর্থাৎ ডিইউ পজিটিভ হবে। আর যদি কোনো সিস্টেম তাপমাত্রা যদি হারায়, ডিটি যদি নেগেটিভ হয়, তাহলে ডিইউ হবে নেগেটিভ। তাহলে তাপমাত্রা কমলে ডিটি নেগেটিভ, ওকে। আর ডিটি নেগেটিভ হলে অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে, অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে, ডিইউ নেগেটিভ হবে, ওকে। এবার ডিডাব্লিউ বলো, ডিডাব্লিউ কখন পজিটিভ কখন নেগেটিভ? ডিডাব্লিউ কার উপর নির্ভর মানে ডিপেন্ড করে জানো? ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, বুঝছো? পিডিভি অর্থাৎ আয়তনের পরিবর্তনের উপর। ডিডাব্লিউ ডিপেন্ড করে আয়তনের পরিবর্তনের উপর, আয়তনের পরিবর্তন। তাহলে তাকাও, পিস্টন যখন উপরের দিকে উঠবে তখন আয়তনটা বাড়বে, আয়তন বাড়লে কৃতকাজটা পজিটিভ। আর আয়তন বৃদ্ধি মানে কি জানো? গ্যাস নিজে নিজে ধাক্কা দিয়ে পিস্টনটাকে উপরের দিকে উঠাইছে। তাহলে গ্যাস পরিবেশের উপর কার্য সম্পাদন করছে, গ্যাস পরিবেশের উপর কার্য সম্পাদন করছে, মানে গ্যাস ঠেলে পিস্টনকে উপরের দিকে উঠাই দিছে, গ্যাস নিজে নিজে কাজটা করছে। তাহলে তখন কৃতকাজটা হবে পজিটিভ, ঠিক আছে। তাহলে আমি সবগুলাই লিখে দিচ্ছি যে গ্যাস নিজে নিজে কাজ করলে, গ্যাস নিজে নিজে পরিবেশের উপর কাজ করলে, পরিবেশের উপর কাজ করলে, পরিবেশের উপর কাজ করলে, ঠিক আছে, তখন হবে পজিটিভ। অথবা আয়তন বৃদ্ধি পেলে, আয়তন বৃদ্ধি পেলে, ঠিক আছে, অর্থাৎ ডিভি পজিটিভ হলে, আয়তন যদি বাড়ে তাহলে গ্যাস নিজে নিজে কাজ করবে, গ্যাস পিস্টনটাকে ঠেলে উপরের দিকে উঠাবে, আয়তনটা বাড়বে, কাজ পজিটিভ হবে। এবার বলো তাহলে নেগেটিভ কখন হবে? যদি এবার আয়তনটা কমে, অর্থাৎ পিস্টন নিচের দিকে নামে, আয়তনটা কমে, তখন গ্যাসের দ্বারা কাজটা নেগেটিভ হবে, তখন কাজটা নেগেটিভ হবে। এবং তখন পরিবেশ সিস্টেমের উপর কার্য সম্পাদন করবে, পরিবেশ গ্যাসের উপর কার্য সম্পাদন করবে, ঠিক আছে। তাহলে পরিবেশ দ্বারা গ্যাসের উপর কার্য সম্পাদন হবে।
পরিবেশ দ্বারা গ্যাসের উপর কার্য সম্পাদন হলে, গ্যাসের উপর কার্য সম্পাদন হলে, ঠিক আছে, গ্যাসের উপর বা সিস্টেমের উপর কার্য সম্পাদন হলে তখন আয়তন হ্রাস পাবে, কাজ নেগেটিভ হবে। এই যে ডিভি নেগেটিভ, এই যে কৃত কাজ পজিটিভ এবং নেগেটিভ, এটাকে আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই দিয়ে আসো, মানে একেবারে ম্যাথমেটিক্যালি, যে আয়তন বাড়লে কেন পজিটিভ আর আয়তন কমলে কেন নেগেটিভ। দেখো আমরা কিন্তু কৃত কাজ যেটা হিসাব করি সেটা কিন্তু গ্যাসের দ্বারা কাজ। এই যে ডিডব্লিউ এর পরিচয় যেটা, এটা কিন্তু গ্যাসের দ্বারা কাজ। এটা কার দ্বারা কাজ? এটা গ্যাসের দ্বারা কাজ, গ্যাসের দ্বারা কাজটা কিন্তু গ্যাস সম্পাদন করে। দেখো এবার কেমনে, এটা হচ্ছে পিস্টন, এই পিস্টনটা উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠছে, তাহলে গ্যাস ভিতর থেকে ধাক্কা দিছে, এই যে গ্যাস এফ বল প্রয়োগ করছে, ফলে সরণ ওই দিকেই ঘুরছে। তাহলে দেখো বল যেদিকে সরণ সেই দিকে আয়তন বাড়ছে, ডিভি পজিটিভ, পিস্টনকে ঠেলে উপরের দিকে উঠাই দিছে। তাহলে গ্যাসের দ্বারা কৃত কাজ, দেখো হিসাবটাই বুঝো, তখন এফ ডিএক্স কস কত ডিগ্রি? কস 0 ডিগ্রি, এফ আর ডিএক্স এর মধ্যবর্তী কোণ, তাহলে এটা প্লাস এফ ডিএক্স, আর প্লাস এফ ডিএক্স মানে প্লাস পি ডিভি, অর্থাৎ ডিভিটা আসলে পজিটিভ ডিভি, কৃত কাজটা পজিটিভ। এই যে এই কৃত কাজটা পজিটিভ কাজ, বুঝলা? তাহলে গ্যাস নিজে পিস্টনকে ঠেলে উপরে উঠেছে, গ্যাসের দ্বারা কাজটা পজিটিভ। গ্যাস যেদিকে ঠেলছে পিস্টন সেদিকেই সরছে, এইবার ভালো করে বোঝো, এইবার গ্যাসের দ্বারা কৃত কাজ নেগেটিভ, এর অর্থটা আসলে কি? পিস্টন এবার উপর থেকে নিচে আসছে, আচ্ছা ভালো করে বুঝে বলবা, আন্দাজে কিন্তু বলবা না। পিস্টনটা উপর থেকে নিচে আসছে, তুমি বলো তো গ্যাসের দ্বারা প্রযুক্ত বল কোন দিকে? বলো, ভিতরে গ্যাস আছে, গ্যাসের দ্বারা প্রযুক্ত বলটা কোন দিকে? গ্যাসের দ্বারা প্রযুক্ত বলটা সর্বদাই উপরের দিকে, এই যে উপরের দিকে। হ্যাঁ কেন ভাই, পিস্টন নিচে আসছে তো কি হয়েছে? পিস্টন নিচে আসছে, কিন্তু ভিতরে যে গ্যাসটা, সেই গ্যাসটা পিস্টনের উপর কোন দিকে বল দিচ্ছে? অলওয়েজ উপরের দিকে বল দিচ্ছে না? এটা কি বুঝো? আচ্ছা বলো তো, এই যে কলমটাকে আমি ধরে রাখছি, বলো তো আমি কোন দিকে বল দিচ্ছি? আমি উপরের দিকে বল দিচ্ছি। আর না ভাই আপনি ধরে রাখছেন, আপনি বল কেমনে দিচ্ছেন? ধরে রাখছি মানেই তো বল দিছি। যদি ধরে না রাখতাম এমজি এর কারণে নিচে পড়ে যেত। তাহলে আমি কি করছি? এমজিকে ঠেকায় রাখছি, এমজি নিচের দিকে আমি ঠেকায় রাখছি, আমি বল দিচ্ছি এমজি এর সমান বল উপরের দিকে। কি বুঝলা? এবার ভালো করে দেখো, আমি নিয়ে যাচ্ছি কোন দিকে? উপরের দিকে, কিন্তু বল দিছি কোন দিকে? উপরের দিকেই বল কিন্তু উপরের দিকে দিছি, আবার সরণও কোন দিকে? উপরের দিকে। এবার ভালো করে খেয়াল করো, আমি নিয়ে যাচ্ছি কোন দিকে? নিচের দিকে। বল দিছি কোন দিকে? নিচের দিকে। মার দিব, মায়ের নিচের দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু বল দিচ্ছি উপরের দিকে। বল উপরের দিকে দিছি, ধরে রাখলেই বল উপরের দিকে দিছি। এই যে ওজনকে ঠেকায় রাখছি, এর ওজন নিচের দিকে, আমি ওজনকে ঠেকায় রাখছি। তাহলে আমি বল সব সময় উপরের দিকেই দিচ্ছি। এবার উপরে নিয়ে যাচ্ছি, নিচে নিয়ে যাচ্ছি, উপরে নিয়ে যাচ্ছি, নিচে নিয়ে যাচ্ছি, কিন্তু বল দিচ্ছি কোন দিকে? বল দিচ্ছি অলওয়েজ উপরের দিকে। গ্যাসও তাই করতেছে। এই যে গ্যাস পিঠের উপর পিস্টনকে ধরে রাখছে, পিস্টনের একটা ওজন আছে রে ভাই, তাহলে গ্যাস কি করছে? পিস্টনটাকে ধরে রাখছে, তাহলে ওজন নিচের দিকে, পিস্টনটাকে ঠেলতেছে, গ্যাস উপরের দিকে ঠেলতেছে। তো ধরো পিস্টনটা নিচে আসুক, তো কি হয়েছে? পিস্টন নিচের দিকে যাবে, যাক, পিস্টন নিচের দিকে গেল, পিস্টনের সরণ নিচের দিকে, কিন্তু গ্যাস কোন দিকে বল দিচ্ছে? গ্যাসের পিঠের উপর পিস্টনটা আছে, তাহলে পিঠে চাপায় রাখছে, তাহলে কোন দিকে বল দিচ্ছে? উপরের দিকেই বল দিচ্ছে, কিন্তু পিস্টন গেছে নিচের দিকে, কিন্তু গ্যাস সবসময় পিস্টনকে ঠেলতেছে উপরের দিকে। বুঝলা? তাহলে এবার এফ আর ডিএক্স পরস্পরের বিপরীত দিকে। তাহলে এবার কৃত কাজ এফ ডিএক্স কজ 180, তাহলে মাইনাস এফ ডিএক্স, ঠিক আছে, মাইনাস পি ডিভি। এই মাইনাসটা, এই ডিভি নেগেটিভ, এই কারণে মাইনাসটা আসলো।
এই যে ডিভি নেগেটিভ, এই কারণে মাইনাসটা আসছে। তাহলে সেই ক্ষেত্রে কৃত কাজটা ডিডাব্লিউটা হবে নেগেটিভ, নেগেটিভ, বুঝলা? তাহলে কৃত কাজ পজিটিভ নেগেটিভ, বুঝছো? তাহলে পিস্টন নিজে নিজে ঠেলে উপরে উঠলে কৃত কাজ পজিটিভ, আর যদি পিস্টন নিচের দিকে নামে তাহলে কৃত কাজটা হবে নেগেটিভ। আয়তন বাড়লে কৃত কাজটা পজিটিভ, আয়তন যদি কমে তাহলে কৃত কাজটা নেগেটিভ। কি মাথায় থাকবে বলো? আর কি পড়বো? কতক্ষণ হয়েছে দেখি? 1 ঘন্টা 31। আর পড়বো নাকি থাকবে আজকে এই পর্যন্ত? আই হ্যাভ এ কোশ্চেন, বলো কি কোশ্চেন? আই হ্যাভ এ কোশ্চেন বলো। জয় কৃষ্ণ, আই হ্যাভ এ কোশ্চেন বলো, বলো। শাওন ঘোষ, আই হ্যাভ এ কোশ্চেন বলো, কি কোশ্চেন? দাদা শোনা যায় না এখানে, পিডাপিডি চলতেছে, কিন্তু দাদা ঠিকই পড়াই উল্টা পাল্টা ফেলতেছে। আচ্ছা, এখানে পিডাপিডি দেখে লাভ নাই, আমি ফেসবুকে কমেন্ট দেখতেছিলাম, কমেন্ট দেখা। হ্যাঁ বলো দাদা, আরো পড়ান, 2 আওয়ার কমপ্লিট করেন, করে দেব। স্যার তখন ইন্টিগ্রেশন কেন করতে বলছেন? ডিফারেন্সিয়েশন করলে কি হবে? তুমি গতিবিদ্যার কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা পড়বা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ওষুধ, তোমার ওষুধ হচ্ছে গতিবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি, তাপগতিবিদ্যা না, গতিবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি, এই 2টা অধ্যায় শেষ করে আসবা। ওকে, তুমি এই 2টা অধ্যায় শেষ না করে চলে আসছো মনে হয়। দেখি আর কারো কোনো কোশ্চেন আছে? ওয়েব অ্যাপে মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা হোক, ওয়েব অ্যাপে প্রবলেম হলে ফেসবুকে চলে আসবা। তুমি চিন্তা করবা ওয়েব অ্যাপটা হচ্ছে মানে এক্সট্রা, ঠিক আছে? ওয়েব অ্যাপটা চিন্তা করবা এক্সট্রা। ওয়েব অ্যাপে যখনই প্রবলেম হবে দৌড় দিয়ে ফেসবুকে চলে আসবা। আপনি কি ডক্টর? আমি ডক্টর। তোমার মনে করো এতদিন পড়ার পরে এই কোশ্চেন মনে আসলো যে আমি ডক্টর। দাদা আজকের জন্য ছুটি দেন। আচ্ছা ছুটি দিলাম। কোনো কোশ্চেন আছে কিনা বলো? দাদা আমরাও কি পিস্টনের পিকগুলো অঙ্কন করবো? অবশ্যই, অবশ্যই অঙ্কন করবা, কিন্তু অঙ্কন করবা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির মতো না, বুঝছো? কোনো মতো অঙ্কন করবা, একেবারে লিওনার্দো দা ভিঞ্চি হইতে যাবে না, সময় নষ্ট করা যাবে না। দাদা ক্লাসগুলো একটু 2 আওয়ার না নিয়ে এত আওয়ারের ভিতরে হইলে ভালো হয়। আমি তো নর্মালি তাই নিই, আমার আমার তো মানে ম্যাক্সিমাম ক্লাস 1.5 ঘন্টার মধ্যেই কমপ্লিট। দাদা ভোট দিবেন কিসে? আচ্ছা ভোট দিব কিসে দেখি, ভোটই তো দিতে যাব না, ভোট দিতে যাইতে গেলে বাগেরহাট যাইতে হবে। কোনো দল যদি একটু টাকা পয়সা দিত তাইলে যাইতাম। এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে? আজকে কয়টা হলো? 3টা, তাহলে ধরো 10টা লাগবে, 10টা 11টা লাগবে। মায়াবী আক্তার বলছে স্যার ইন্টিগ্রেশন কেন করতে হবে? ডিফারেন্সিয়েশন করলে কি হবে? উত্তর তো দিলাম মনে হয় একবার। ডিফারেন্সিয়েশন করতে হবে না, ইন্টিগ্রেশন করতে হবে। কেন? কারণ করতে হবে, ঠিক আছে? আর কাজ ক্ষমতা শক্তি অধ্যায় সুন্দর করে করে আসবা। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, গতিবিদ্যা, এই 2টা অধ্যায় পড়ে আসবা। আপনি এত সুন্দর আর্ট কোথা থেকে শিখছেন? আচ্ছা এসিএস এর পেজে ভোট দিবেন আপনি? আচ্ছা ঠিক আছে, এসিএস এর পেজেই ভোট দিব। তোমরা আমাকে ভোট দাও, বুঝছো? গাজী আজমল স্যারের ফিজিক্স বই পড়ি স্যার। গুড, ভেরি গুড। অপূর্ব দাদা ডাক্তার। ইয়েস আই এম ডাক্তার, আই এম ডক্টর। ভাই আমাকে ভোট দিয়েন। হ্যাঁ তোমাকে ভোট তো দিব, ভোট, ঠিক আছে? বানান কি লিখছে? মুরাদ টাকলার মতো, BHOT, ভোট। আমাকে ভোট দিয়েন, তোমাকে ভোটই দিব, ভোট। কালীতলা আসনে অপূর্ব দাদা, হ্যাঁ। আর তোমার রিফাত ভাইকে জলেশ্বরী তলা আসনে দিও। ভাইয়া বলেন প্লিজ আর্টের সিক্রেট। আর্টের সিক্রেট কিছু নাই, আমি কোনো মতে আঁকি, তোমরাও কোনো মতে আঁকবা। আমি ওই স্মার্ট বোর্ডে আঁকি, তাই দেখতে সুন্দর লাগে। দাদা একটু কম বুঝতেছি, কি করা যায়? কম বুঝবা না, যা বুঝবা বুঝে মুখস্থ করে ফেলবা, বুঝছো? পড়াশোনার একটা সিক্রেট বলি তোমারে,
পড়াশোনায় ভালো করার একটা সিক্রেট বলি, যেখানে মনে করো বুঝতে পারতেছো না, সেখানে চিন্তা করবো ওটা মুখস্থ, তাহলে রেজাল্ট ভালো হবে, বুঝলা? সিলেট আসে না কেন এসিএস এর ভাইরা? তুমি আমাকে একটা টিকিট কেটে দাও, আমি চলে আসতেছি, ঠিক আছে? একটা টিকিট কেটে দিয়ে বলবো ভাই আসেন, এই যে টিকিট কেটে ফেলছি, বুঝছো? একটা টিকিট কাটো, রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, একটা টিকিট কাটো, টিকিট কেটে আমারে পাঠিয়ে দাও, তারপরে দেখো আমি আসি কিনা। এবার সত্যি সত্যি কেটো না কিন্তু, খবরদার। কেউ স্পন্সরশিপ করলে তো যাইতাম, ঠিক আছে? ভাই আপনি অনেক ফানি, তাই? ও মা, জানতাম না তো। দাদা বোর্ডে এখন লেখেন, আমাদের একটু সময় দিন লেখার জন্য। না, আমার সাথে সাথে লিখে ফেলবা, বুঝছো? তুমি লিখবা কোনো মতে, আমি ক্লাসে সুন্দর করে লিখবো, কিন্তু তুমি খাতায় তুলবা কোনো মতে, বুঝছো? কোনো মতে নোট করবা, কোনো মতে নোট করবা, বেশি বেশি মানে সুন্দর করে নোট করার দরকার নেই, বুঝতে পারছো? আর ধরো দু একটা জিনিস বাকি থাকলো, সেটা ক্লাস শেষে স্লাইড দিব, টুপ করে তুলে নেবা, শেষ। এই যে সৃজন দাস বলছে টাকাটা আপনি দিয়েন। হ্যাঁ রে বেডা, তাইলে তাইলে আর তোমার বইলা লাভ আছে? গরিব মানুষ, তোমাদের মাস্টার ভাই টাকা দিতেছে না, এত ক্লাস নিতেছি, তোমাদের মাস্টার ভাই টাকা দিতেছে না, বলো? দাদা শুক্রবারে বগুড়া আসবেন? শুক্রবারে দেখি পরিস্থিতি ভালো থাকলে আসবো। কেন, ক্লাসে তো বলছি, তুমি কি ক্লাসে ছিলে না? দাদা আপনার সাথে সাথে যেতে পারি না তো, আমার সাথে সাথে যাওয়া লাগবে না, আমি যা লিখবো ট্রাই করবা তোলার, ঠিক আছে? না পারলে কোনো সমস্যা নেই, না পারলে তুমি স্লাইড দেওয়ার সাথে সাথে টুপ করে তুলে নেবা, বাট চেষ্টা করবা আমার সাথে সাথে চলার, বাট আগে চেষ্টা করবা বুঝার, বুঝে নিয়ে গেলে হয়ে গেল, ঠিক আছে? এমডি মুমিনুর রহমান, এইসব এইসব প্রশ্ন করা যাবে না, এসব প্রশ্ন করা যাবে না, পড়া রিলেটেড প্রশ্ন করো। দাদা আগের চ্যাপ্টারগুলোর মেগা এক্সাম কবে নেবেন? তোমাদের এক্সাম তো মাস্টার ভাইয়ের দায়িত্ব, বুঝছো? এক্সামের দায়িত্ব মাস্টার ভাইকে ধরবা যে ভাই কবে এক্সাম নেবেন। আমি তো এক্সাম সম্পর্কে কোনো কিছু জানিই না। দাদা আমি একদিনও ক্লাস স্লাইড পাইনি, কেমনে ক্লাস স্লাইড পাবো? এটা কোনো কথা হইলো? তুমি দেখবা এই যে ফেসবুকে যে ক্লাসটা হচ্ছে, ক্লাসের উপরে দেখবা স্লাইড থাকে, ঠিক আছে? বাট ফেসবুকে কিন্তু ক্লাস থাকবে না সামনে, বুঝছো? এই যে ক্লাস শেষে একটু আড্ডা দিব, এর মধ্যে দেখবা লাইভ ডিলিট হয়ে গেছে, ক্লাস শেষে আড্ডা দিব, তারপর লাইভ ডিলিট হয়ে যাবে, বাট তুমি পাবা, তুমি হচ্ছে স্লাইড পেয়ে যাবা, স্লাইড আমি আলাদা করে পোস্ট করে দিব। আজকেই ভিডিও ডিলিট দিয়ে দিই, তাই না? আজকেই ভিডিও ডিলিট দিয়ে দিই, কী করবো? না থাকবে? আচ্ছা থাকুক, আজকে থাকুক, পরের দিন ডিলিট দিয়ে দেবো। ওকে, টাটা, সবাই ভালো থাকো।